গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমাদের টপিক ক্লাস 8 এর সার্কুলেটরি সিস্টেম। ভীষণ ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। মেইনলি কি কি পড়বো আমরা, সার্কুলেটরি সিস্টেম জিনিসটা কি, এর মধ্যে কি কি কনস্টিটিউয়েন্টস রয়েছে। আচ্ছা, সার্কুলেটরি সিস্টেম মানে কি? কিছু একটা সার্কুলেটেড হচ্ছে। কি সার্কুলেটেড হচ্ছে? আমাদের বডিতে ব্লাড সার্কুলেটেড হচ্ছে। তো ব্লাড, তার কি কি কম্পোনেন্টস রয়েছে, আদার দেন ব্লাড আমাদের বডিতে আর কোন কোন ফ্লুইড সার্কুলেটেড হচ্ছে, মেন এই টপিকগুলোই আমরা আজকে কভার করব। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমাদের জানতে হবে হোয়াট ইজ সার্কুলেটরি সিস্টেম। সার্কুলেটরি সিস্টেম হচ্ছে সেই সিস্টেমটা যেটা আমাদের বডিতে মেইনলি ব্লাডটাকে সার্কুলেট করে। এটা হচ্ছে সিস্টেমটা। এবার এই সিস্টেমের মধ্যে কে কে রয়েছে বা এর সিস্টেমের কনস্টিটিউয়েন্ট কারা? ফার্স্ট অফ অল হার্ট, তাছাড়া কিছু ব্লাড ভেসেলস রয়েছে এবং ব্লাড ইটসেলফ। এই পুরোটা নিয়ে হচ্ছে একটা সার্কুলেটরি সিস্টেম। এবার এই হার্টের কথাটা যে বললাম, এই হার্ট কিন্তু সার্কুলেটরি সিস্টেমের একদম বলতে পারো মেন অর্গ্যান যেটা, সেটা কেন? কারণ হার্টটাই আমাদের পুরো বডিতে এই ব্লাডটাকে সার্কুলেট করছে। নয়তো ভাবো আমাদের চেস্ট ক্যাভিটিতে রয়েছে কি হার্ট, আমাদের একদম ফুট, পায়ের পাতা, সেখানেও ব্লাড যাচ্ছে, ব্রেনেও ব্লাড যাচ্ছে। কোথাও যদি ব্লাড না যায় সেই জায়গাটা কিন্তু কাজ করা আস্তে আস্তে বন্ধ করে দেবে। তার মানে এই হার্টের কিন্তু একটা মেজর রোল রয়েছে এই ব্লাড সার্কুলেশনের জন্য। ব্লাড ভেসেলস কারা? ব্লাড ভেসেলস হচ্ছে হার্ট থেকে ব্লাডটা আমার পায়ের পাতাতে যাচ্ছে বা ব্রেনে যাচ্ছে, আমার হ্যান্ড মাসেলে যাচ্ছে, যে কোনো জায়গায়, বডির যে কোনো জায়গায় ব্লাডটা যে পৌঁছে যাচ্ছে, কিসের থ্রুতে যাচ্ছে? কিছু চ্যানেলসের থ্রুতে যাচ্ছে। আবার সেই জায়গাগুলো থেকে কিছুটা ব্লাড আবার হার্টে ফেরত আসছে। কেন আসছে সেটা আমরা অবশ্যই পড়বো, বাট আসছে, যাচ্ছে, আবার ফিরে আসছে। এই যে যাওয়া এবং আসা, এই ট্রান্সপোর্টেশনটা হচ্ছে থ্রু দ্য ব্লাড ভেসেলস। এখানে আমরা 3 টাইপস অফ ব্লাড ভেসেলস দেখতে পাই। কি কি সেগুলো একটু বাদে বলছি। তাহলে হার্ট জানলাম, ব্লাড ভেসেল জানলাম, আর ব্লাড ইটসেলফ এটা সার্কুলেটেড হচ্ছে। এই পুরো জিনিসটা নিয়ে আমরা বলছি কি সার্কুলেটরি সিস্টেম। এবার এই সার্কুলেটরি সিস্টেমটা আছে কেন? টু সাপ্লাই অক্সিজেন অ্যান্ড ফুড মেটেরিয়ালস টু দ্য সেলস, এবং সেই সেলে যে ওয়েস্ট মেটেরিয়ালসগুলো তৈরি হচ্ছে সাচ অ্যাজ কার্বন ডাই অক্সাইড অর মেটাবলিক ওয়েস্ট, সেইগুলোকে হার্ট পর্যন্ত নিয়ে আসা, বা তার যে রিকোয়ার্ড সাইট, মানে কার্বন ডাই অক্সাইডটাকে কোথায় যেতে হবে? লাংসে যেতে হবে। বা একটা ওয়েস্ট মেটেরিয়ালকে কোথায় যেতে হবে? ইদার কিডনিতে যেতে হবে বা কোলনে যেতে হবে। তো এই যে ট্রান্সপোর্ট করে দেওয়া, এটাতেই কিন্তু আমাদের মেইনলি সার্কুলেটরি সিস্টেমটা মেজর একটা রোল প্লে করে। তাহলে আমরা কি জানতে পারলাম? সার্কুলেটরি সিস্টেম, তার মেইন কনস্টিটিউয়েন্ট হচ্ছে হার্ট, সবার প্রথমে যার নাম আসছে। তারপর আসছে ব্লাড ভেসেলস, যেখানে আমরা 3 টাইপস অফ ব্লাড ভেসেলস দেখতে পাবো একটু পরেই। আর ব্লাড, এই তিনজন মিলে একটা সার্কুলেটরি সিস্টেম তৈরি করছে ইন আওয়ার বডি, ইন হিউম্যান বডি। আর এদের ফাংশনটা কি, কেন তৈরি হচ্ছে? কারণ এরা অক্সিজেন আর ফুড মেটেরিয়ালস মানে নিউট্রিয়েন্টস যেগুলো, সেগুলোকে প্রত্যেকটা সেলে ট্রান্সপোর্ট করে নিয়ে যাচ্ছে। আর সেই সেলগুলোতে যেই ওয়েস্ট মেটেরিয়ালগুলো তৈরি হচ্ছে সাচ অ্যাজ কার্বন ডাই অক্সাইড, মেটাবলিক ওয়েস্ট, সেগুলোকে প্রত্যেকটা তাদের রিকোয়ার্ড সাইট পর্যন্ত পৌঁছে দিচ্ছে। এই হচ্ছে পুরো সার্কুলেটরি সিস্টেমের বেসিক কনসেপ্ট। এবার আমরা আস্তে আস্তে ডিটেলিংয়ে আসব। এবার যদি আমরা জানতে চাই যে আমাদের বডিতে আদার দেন ব্লাড আর কি কি ফ্লুইড রয়েছে, বা হাউ মেনি টাইপস অফ ফ্লুইডস আর প্রেজেন্ট ইন আওয়ার বডি, মেনলি 3 টাইপস অফ ফ্লুইডস আর প্রেজেন্ট। কি কি? ফার্স্টেই আসছে কে ব্লাড, সেকেন্ডলি যেটা আসছে দ্যাট ইজ কল্ড টিস্যু ফ্লুইড, অ্যান্ড থার্ডলি দ্যাট ইজ লিম্ফ। এই টিস্যু ফ্লুইড আর লিম্ফ, এরা দুজন কিন্তু একটা মেজর রোল প্লে করে। বিশেষ করে এই লিম্ফ, যেটা আমরা অনেকটা পরে জানি, বা আমরা ব্লাডটা নিয়েই বেশি কথা বলি, বাট ইট অলসো প্লেজ a very important role in our body, ঠিক আছে? তো টিস্যু ফ্লুইডেরই কিছুটা পার্ট লিম্ফে যায়, বলছি। তো প্রথমে যদি ব্লাডের কথা বলি, ইট কন্টেইনড ইন দ্য হার্ট অ্যান্ড ব্লাড ভেসেলস। কোথায় থাকছে? হার্টে তো থাকছেই, এছাড়া ব্লাড ভেসেলে থাকছে। কেন? বিকজ উই হ্যাভ আ ক্লোজড সার্কুলেটরি সিস্টেম। আরেকটা টাইপ হয় যেটা ওপেন সার্কুলেটরি সিস্টেম, যেখানে আলাদা করে কোনো চ্যানেল থাকে না।
মানে ব্লাড, বা আমরা বলতে পারি বডি ফ্লুইড, কারণ সবার ক্ষেত্রে ব্লাড থাকবে সেরকম কোনো ব্যাপার নেই। আর্থ্রোপডসের ক্ষেত্রে থাকে হিমোসিল, ফর এক্সাম্পল ককরোচ, তাদের কিন্তু ব্লাড থাকে না, রেড কালারের কোনো ফ্লুইড থাকে না, হিমোসিল থাকে। তো তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই কি ওপেন সার্কুলেটরি সিস্টেম, মানে এরকম কোনো ব্লাড ভেসেল চ্যানেল কোনো থাকে না, একদম ওপেনলি বডি ক্যাভিটির মধ্যে ওটা ট্রান্সপোর্টেড হচ্ছে। তো আমাদের যেহেতু ক্লোজড সার্কুলেটরি সিস্টেম, তার জন্য আমাদের হার্ট থাকছে এবং তার সাথে ব্লাড ভেসেলস থাকছে যারা এই ট্রান্সপোর্টেশনটা করছে। নেক্সট চলে আসছে কি টিস্যু ফ্লুইড। এটা কি না রেসিডিউস অ্যাট ইন্টারসেলুলার স্পেস, দুটো সেল রয়েছে বা এরকম কতগুলো সেল রয়েছে, তাদের মাঝখানের যে জায়গাটা, এইখানে কিছু ফ্লুইড বেরিয়ে যাচ্ছে। কিভাবে বেরোচ্ছে একটু বাদে বলছি, বাট বেরিয়ে যাচ্ছে। এই যে ইন্টারসেলুলার মানে কি দুটো সেল, তার মাঝের যে স্পেসটা, সেই জায়গাটায় কিছুটা ফ্লুইড পার্ট থাকে, এটাকে বলা হচ্ছে ইন্টারসেলুলার ফ্লুইড, যেটাকে আমরা টিস্যু ফ্লুইডও জানতে পারি। অ্যান্ড থার্ড চলে আসছে কে লিম্ফ, ফাউন্ড ইন লিম্ফ ভেসেলস অ্যান্ড লিম্ফ্যাটিক অর্গ্যানস, ফর এক্সাম্পল স্প্লিন অ্যান্ড টনসিলস। এই লিম্ফটা তাহলে কোথায় থাকছে, সেম এরকম কিছু ভেসেলস থাকবে যার মধ্যে দিয়ে লিম্ফটা ক্যারি ফরওয়ার্ডেড হবে, এবং কিছু লিম্ফ্যাটিক অর্গ্যানস থাকে, ফর এক্সাম্পল স্প্লিন অ্যান্ড টনসিল। তো স্প্লিনটা হয়তো নাও জানতে পারো, কিন্তু টনসিল আমরা সবাই জানি, একটু ঠান্ডা লাগলো টনসিলটা কেমন ফুলে গেছে, একটু ব্যথা ব্যথা করছে। কেন হয়? কারণ এই লিম্ফ্যাটিক অর্গ্যানস যেগুলো, সেটা আমাদের বডিকে প্রোটেক্ট করে ফ্রম ভেরিয়াস জার্মস। কোন একটা বডিতে যদি ফরেন এলিমেন্ট ঢুকে যায়, সেটাকে প্রিভেন্ট করার জন্যই কিন্তু এই লিম্ফ্যাটিক অর্গ্যানগুলো ফাংশন করে, ঠিক আছে? তো এই যে লিম্ফটা, সেটা মেইনলি আমাদের বডির ইমিউনিটি বিল্ড আপ করে। তাহলে আমরা তিনটে কি কি বললাম, ব্লাড পড়লাম, টিস্যু ফ্লুইড পড়লাম, লিম্ফ পড়লাম। এর মধ্যে ব্লাড আর লিম্ফ এর একটা ক্লোজড সার্কুলেটরি সিস্টেমের মধ্যে যায়, আর লিম্ফ যেটা, সেটা ওপেনলি ঘুরে বেড়ায় দুটো বা তিনটে সেলের মাঝখানে। মোট কথা সেলের মাঝখানে যে ফ্লুইডটা থাকছে, সেইটাকেই বলা হচ্ছে টিস্যু ফ্লুইড অর ইন্টারসেলুলার ফ্লুইড। কেন? কারণ তারা থাকছে ইন্টারসেলুলার স্পেসে। এই হলো আমাদের মেইন কনসেপ্ট। এবার যদি আমরা চলে আসি ভাস্কুলার সিস্টেম, যেটা একটু আগে আলোচনা করলাম, ওয়ান ইজ ক্লোজড অ্যান্ড আনাদার ওয়ান ইজ ওপেন। তাহলে ক্লোজড কোনটাকে বলবো? যখন ব্লাড ট্রাভেলস থ্রু ক্লোজড প্যাসেজেস, ফর এক্সাম্পল ব্লাড ভেসেলস, যেমন আমাদের হিউম্যানস, বার্ডস, ফিশেস, এদের ক্ষেত্রে আমরা ক্লোজড ভাস্কুলার সিস্টেম দেখতে পাই। আর ওপেন যেটা, সেখানে বডি ফ্লুইড, এখানে কিন্তু কোথাও ব্লাড বলছে না। কেন? কারণ যেটা বললাম যে সবার ক্ষেত্রে যে ব্লাড থাকবে, সেটা রেড কালারের হবে এমন কোনো কথা নেই। বডি ফ্লুইড বলবো আমরা এটাকে, ফ্লোস ইন ওপেন ম্যানার ফ্রম দ্য হার্ট টু দ্য স্পেসেস বিটুইন সেলস অ্যান্ড টিস্যুস। দিস টাইপ ইজ কমনলি ফাউন্ড ইন ইনসেক্টস, স্পাইডার্স, ক্র্যাবস। এদের ক্ষেত্রে এটা মেনলি দেখা যায় যারা একটু লোয়ার অর্গানিজমের মধ্যে পড়ে। In our body, the heart pushes the blood to and receives it from various parts of the body. তাহলে হার্ট এটাকে পুশ করে ব্রেনে পাঠাতে পারে, আচ্ছা আমার ফুটে পাঠাতে পারে, আমার স্টমাকে পাঠাতে পারে, পাঠাতে পারে না, এটা অ্যাকচুয়ালি পাঠায়, তা না হলে আরো অন্যান্য অনেক জায়গায়, মানে যতগুলো বডি পার্টস আছে সবাইকেই কিন্তু ব্লাড পৌঁছে দিতে হবে, আদারওয়াইজ ওটা ফাংশন করা বন্ধ করে দেবে। কেন? কারণ তারা অক্সিজেন পাবে না, কারণ অক্সিজেনটা ব্লাডই ক্যারি করে নিয়ে যাচ্ছে। তো অক্সিজেন যদি না পায়, কাজ করবে কেমন করে? তাহলে আমাদের বডির প্রত্যেকটা পার্টে এই হার্ট ব্লাডটাকে পুশ করে দিচ্ছে, এবং তারপরে সেটা ব্লাড ভেসেলসের থ্রুতে ক্যারি ফরওয়ার্ডেড হচ্ছে। এবার ব্লাডের যদি আমরা কম্পোনেন্ট দেখি, মেইনলি টু components are present within the blood. One is plasma, যেটা একটা ফ্লুইড পার্ট, অ্যান্ড আনাদার ওয়ান ইজ ব্লাড কর্পাসেলস বা ব্লাড সেলসও আমরা বলতে পারি। এবার এই ব্লাড কর্পাসেলসকে যদি আমরা ডিভাইড করি, থ্রি টাইপস অফ ব্লাড কর্পাসেলস আর প্রেজেন্ট। কি কি? রেড ব্লাড সেলস বা আরবিসিস, হোয়াইট ব্লাড সেলস অর ডাব্লিউবিসিস, অ্যান্ড প্লেটলেটস। এটার কোনো শর্ট ফর্ম হয় না, প্লেটলেটস। কিন্তু হ্যাঁ, আরেকটা নাম আছে, কোনো এরকম ডাব্লিউবিসি বা আরবিসি নেই, বাট আরেকটা নাম আছে। কিরকম? যদি আমরা প্লাজমার দিকে তাকাই, এটা একটা ইয়েলোইশ একটা কালার দেয়, লিকুইড পার্ট। কম্পোনেন্টস এর মধ্যে আসছে ওয়াটার 90%, মানে মেজর পোর্শনটাই ওয়াটার থাকছে ইন কেস অফ প্লাজমা। আর নিউট্রিয়েন্টস এর মধ্যে, প্লাজমার মধ্যে মানে এই ওয়াটারি সাবস্টেন্সের মধ্যে কিছুটা প্রোটিন,
ওয়েস্ট মেটেরিয়াল, হরমোনস, এগুলো মিশে থাকছে। তাহলে 90% থাকছে ওয়াটার আর বাকি 10% থাকছে এই নিউট্রিয়েন্টসগুলো। কিসে হেল্প করছে এটা? ইট হেল্পস টু কিপ স্টেবল ব্লাড ভলিউম অ্যান্ড ব্লাড প্রেশার অ্যান্ড রেগুলেটস বডি টেম্পারেচার। তাহলে আমাদের ব্লাডের একটা নিশ্চয়ই ভলিউম রয়েছে, মোটামুটি 4.5 to 5 লিটার্স অফ ব্লাড ইজ প্রেজেন্ট ইন আওয়ার বডি। তো এই যে ভলিউমটা, এই ভলিউমটাই কিন্তু দিচ্ছে প্লাজমা। এই ভলিউমটা আছে বলে আমরা একটা প্রেশার ফিল করতে পারি। এই যে বলা হয় যে ব্লাড প্রেশার 120/80, এটা নর্মাল ব্লাড প্রেশার। এটা এই প্রেশারটা কে মেনটেন করছে? ব্লাডের প্লাজমাটা মেইনলি মেনটেন করছে। এছাড়া আমাদের বডির যে টেম্পারেচার সেটাকেও প্লাজমা রেগুলেট করে। তো দিজ আর সাম ফাংশনস অফ প্লাজমা উইদিন আওয়ার বডি। এরপরে চলে আসছে কি রেড ব্লাড সেলস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটাকে আমরা আরবিসিস বলি বা এরিথ্রোসাইটসও বলতে পারি। তাহলে রেড ব্লাড সেলের আরেকটা নাম হচ্ছে এরিথ্রোসাইট, উইচ আর সার্কুলার বাইকনকেভ। বাইকনকেভ মানে স্ট্রাকচারটা এরকম, মানে এই দিকে একটুখানি চ্যাপ্টা থাকবে, আবার এই দিকে একটু চ্যাপ্টা থাকবে, মানে মাঝখানটা একটু কেউ যেন মনে হচ্ছে চেপে দিয়েছে। তো এটাকে বলা হচ্ছে বাইকনকেভ। এটা একটা কনকেভ, এটা একটা কনকেভ স্ট্রাকচার, ওই জন্য বাইকনকেভ, দুই থেকেই কনকেভ স্ট্রাকচার রয়েছে। অ্যান্ড ডিস্ক শেপ, এটা অনেকটা ডিস্কের মতন দেখতে লাগে। এই যে ফার্স্ট যে ফিগারটা অনেকটা দেখো ডিস্কের মতন দেখতে লাগছে, তো এটাকে বলা হচ্ছে বাইকনকেভ একটা স্ট্রাকচার। ম্যাচিওর আরবিসি ডাজ নট কন্টেইন নিউক্লিয়াস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে আমাদের বডিতে একটা সেল বলো উইচ ডাজ নট কন্টেইন নিউক্লিয়াস। ম্যাচিওর আরবিসি যখন একদম প্রিমিটিভ স্টেজে থাকে তখন আরবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে, বাট ওয়েন ইট গেটস ম্যাচিওর্ড তখন আর থাকে না। due to the presence of iron contained protein, iron contained protein মানে একটা প্রোটিন, তার মধ্যে আয়রন থাকছে, দ্যাট ইজ কল্ড হিমোগ্লোবিন। এই যে হিমোগ্লোবিন, এই টার্মটাকে আমরা ডিভাইড করতে পারি কিরকম, গ্লোবিন একটা টার্ম আর হিম একটা টার্ম, এই দুটোকে মার্চ করে বলা হচ্ছে হিমোগ্লোবিন। এই গ্লোবিন পোর্শন যেটা, এটা হচ্ছে প্রোটিন, আমরা বলি গ্লোবিন প্রোটিন, আর হিম পোর্শন যেটা, এটাই হচ্ছে আয়রন। তাহলে এই আয়রন প্লাস প্রোটিন, হিম প্লাস গ্লোবিন, এই দুটো মিলে হচ্ছে হিমোগ্লোবিন। দে অ্যাপিয়ার টু বি রেড ইন কালার, কারণ আয়রন থাকলে সেটা একটা রেড কালার প্রোভাইড করে। ইট ক্যারিজ অক্সিজেন ফ্রম লাংস টু দ্য বডি টিস্যুস অ্যান্ড ব্রিংস ব্যাক কার্বন ডাইঅক্সাইড টু বি এক্সেলড। কিন্তু এখানে আরেকটা জিনিস বলে রাখতে হবে, এই যে অক্সিজেন ক্যারি করছে, কার্বন ডাই অক্সাইড ক্যারি করছে, এদের মধ্যে মেজর ফাংশন কিন্তু অক্সিজেন ক্যারি করা। কার্বন ডাই অক্সাইড অবশ্যই ক্যারি করে, বাট যতটা অক্সিজেন ক্যারি করে ততটা না, করে বাট অল্প, ইফ উই কম্পেয়ার বিটুইন দিস টু। এবার এই যে অক্সিজেনটা ক্যারি করছে, এটা কে করছে? আরবিসির মধ্যে যে হিমোগ্লোবিন প্রেজেন্ট রয়েছে তারাই এই অক্সিজেনটাকে ক্যারি করে নিয়ে যাচ্ছে, আবার তারাই কার্বন ডাই অক্সাইডটাকেও ক্যারি করবে। মানে জিনিসটা এরকম বলতে পারো যে আমরা বলি না ক্যারি করে, মানে ধরো জোম্যাটো পার্টনার, আমি কারোর প্রমোশন বা কিছুই বলছি না, বাট ফর এক্সাম্পল আমি বোঝানোর জন্য বলছি, জোম্যাটো পার্টনার, তো ওরা আমাদের খাবারটাকে ডেলিভারি করে দিয়ে যাচ্ছে, তো এরকমই ওরা হচ্ছে ডেলিভার করে জাস্ট, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে দেয়ার লাইফ স্প্যান ইজ অ্যাবাউট 120 ডেজ। আফটার 120 ডেজ এরা কিন্তু নষ্ট হয়ে যায় বা মারা যায়, আবার নতুন করে আরবিসি তৈরি হয়। এবার হ্যাঁ, বডিতে যত আরবিসি আছে সবাই একসাথে নষ্ট হচ্ছে, সবাই নতুন করে তৈরি হচ্ছে সেটা না। যদি আমি ধরো সাপোজ বললাম 100 আরবিসিস আর প্রেজেন্ট, তাহলে 20 একটা টাইমে নষ্ট হচ্ছে, আবার বাকি 20 আরো 10 দিন বাদে নষ্ট হচ্ছে, আবার বাকি 20 আরো 10 দিন বাদে নষ্ট হচ্ছে, মানে কিছুটা পোর্শন করে করে নষ্ট হয় আবার তৈরি হয়, নষ্ট হয় আবার তৈরি হয়, এই প্রসেসটাই হচ্ছে। বাট একটা আরবিসি ম্যাক্স টু ম্যাক্স 120 ডেজ বডিতে থাকতে পারে। নেক্সট চলে আসছে কিন্তু ডাব্লিউবিসি, যেটার আরেকটা নাম লিউকোসাইট। তাহলে আগেরটা আমরা বললাম আরবিসি হচ্ছে এরিথ্রোসাইট, ডাব্লিউবিসি হচ্ছে লিউকোসাইট, উইচ আর লার্জার দ্যান আরবিসি অ্যান্ড হ্যাভ লোবড নিউক্লিয়াস। মানে আমরা এখানে যদি দেখি, এই হচ্ছে একটা ডাব্লিউবিসি, 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 এখানে দেখো এই যে নিউক্লিয়াসটা মাঝখানে একটু ডার্ক পার্পল বা ভায়োলেট কালার, এদের মধ্যে কিন্তু লোব তৈরি হয়েছে, এই একটা লোব, এই একটা লোব, আবার এখানেও তাই 1 2 3 4, তো এরকম লোব থাকে উইদিন দ্য নিউক্লিয়াস। কোথায়? ইন কেস অফ ডাব্লিউবিসি অর লিউকোসাইট।
অ্যান্ড দে আর দ্য লার্জেস্ট অ্যামং দিস থ্রি ব্লাড কর্পাসেলস, ঠিক আছে। দে ডু নট পোজেস হিমোগ্লোবিন অ্যান্ড আর কালারলেস, হিমোগ্লোবিন থাকছে না, কালারলেস হচ্ছে কারণ কালার প্রোভাইড করার মতন কেউ নেই। আর ডাব্লিউবিসির টাইপস যদি আমরা দেখি, মেইনলি 5 টাইপসের হয়: নিউট্রোফিলস, ইওসিনোফিলস, বেসোফিলস, মনোসাইট অ্যান্ড লিম্ফোসাইট, এবং প্রত্যেকের একটা পার্টিকুলার করে ফাংশন রয়েছে। একজন ব্যাকটেরিয়া ভাইরাসকে কিল করছে, একজন আমাদের অ্যালার্জিক রিয়াকশনকে প্রিভেন্ট করছে, আরেকজন অ্যালার্জিক রিয়াকশন কিছুটা অ্যাপিয়ার করাচ্ছে। তো এরকম প্রত্যেকের আলাদা আলাদা এক একটা ফাংশন রয়েছে উইদিন আওয়ার বডি। লাইফ স্প্যান যদি দেখি, এদের লাইফ স্প্যান মোটামুটি 13 to 20 days। এবার যদি কারোর বডিতে কোনো ইনফেকশন হয় সেক্ষেত্রে লাইফ স্প্যানটা কমবে, মানে ওটা 5 to 7 hours-এও নেমে আসতে পারে যদি কারোর বডিতে কোনো ইনফেকশন থাকে। কেন? কারণ তখন ডাব্লিউবিসিকে অনেক বেশি কাজ করতে হচ্ছে, কারণ ডাব্লিউবিসি কিন্তু আমাদের মেনলি বেসিক যে আমাদের প্রোটেক্টিভ মেকানিজম, আমাদের ইমিউন সিস্টেম, সেটা কিন্তু বেসিক জিনিসটা ডাব্লিউবিসি করে দেয়। তো যদি কোনো ইনফেকশন হয় বডিতে তখন ডাব্লিউবিসির ফাংশনটা বেশি হয়, তখন কিন্তু এটা তাড়াতাড়ি ডিজেনারেটেড হতে পারে। বাট যদি নর্মাল কন্ডিশনের কথা বলো, কোনো ইনফেকশন নেই, একদম সুস্থ আছে, তখন মোটামুটি 13 to 20 days মতন এটা আমাদের বডিতে থাকতে পারে। এবার ফাংশনসের কথা যদি বলি, ইট প্রোভাইডস আস উইথ ইমিউনিটি সারাউন্ড দ্য জার্মস, দেন ইনজেস্ট অ্যান্ড ডাইজেস্ট দেম, এটাকে মনোসাইট। তাহলে এই যে মনোসাইট সেটা কি করছে, ধরো একটা জার্মস রয়েছে এরকম, মনোসাইট ওকে এরকম ভাবে সারাউন্ড করবে, করে আস্তে আস্তে এটাকে নিজের ভিতরে ইনজেস্ট করে নেবে এবং তারপরে ডাইজেস্ট করবে। তাহলে এটার পরের পিকচারটা এরকম হবে, মানে কি এই যে জার্মটা এটাকে ইনজেস্ট করে একদম ভিতরে ঢুকিয়ে নিয়েছে, এবার ওর মধ্যে কিছু কেমিক্যাল থাকবে, কিছু এনজাইম থাকবে, সেগুলোর থ্রুতে ওকে ডাইজেস্ট করে নেবে। আর অ্যান্টিবডি প্রডিউস করে কে? লিম্ফোসাইট। আমরা অ্যান্টিজেন আর অ্যান্টিবডি দুটো টার্ম পাই। অ্যান্টিজেন হচ্ছে যেটা খারাপ জিনিসটা, মানে কোনো একটা ব্যাকটেরিয়া, কোনো একটা ভাইরাস, কোনো একটা জার্মস বা মাইক্রো অর্গানিজম যেটা আমাদের বডিকে ক্ষতি করতে চায়, সেটার এগেনস্টে আমাদের বডির প্লাজমার মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়। এই অ্যান্টিবডিগুলো কি করে? ওই অ্যান্টিজেনটাকে কিল করে, মানে অ্যান্টিজেন সেটা আমাদের বডির ভিতরে ঢোকে, কোন একটা ফরেন এলিমেন্ট, তার এগেনস্টে তৈরি হচ্ছে কি অ্যান্টিবডি। এবার এই অ্যান্টিবডির মেন ফাংশন হচ্ছে অ্যান্টিজেনটাকে কিল করে দেওয়া। এই অ্যান্টিবডিগুলোকে প্রডিউস করে কে? লিম্ফোসাইট। বোঝা গেল? লাস্টলি চলে আসছে প্লেটলেটস, যেটাকে আমরা থ্রম্বোসাইটও বলে জানি। তাহলে আরবিসি গেল এরিথ্রোসাইট, ডাব্লিউবিসি গেল লিউকোসাইট, অ্যান্ড প্লেটলেটস এর আরেকটা নাম হচ্ছে থ্রম্বোসাইট, which are the smallest in size among these three corpuscles, blood corpuscles, and having a spherical structure। এবার স্ফেরিক্যাল বলতে পুরো স্ফেরিক্যাল হয় না, একটু এরকম হেয়ার লাইক স্ট্রাকচার থাকে। এবার এটাকে যদি খুব ফাইন একটা মাইক্রোস্কোপে দেখা যায় তো আমরা এরকম একটা স্ট্রাকচার দেখতে পারি, বাট আদারওয়াইজ এটা অ্যাপারেন্টলি স্ফেরিক্যাল দেখতে লাগে। দে আর অলসো কালারলেস, লাইফ স্প্যান ভ্যারিজ বিটুইন 7 to 10 days। এটার মেন ফাংশন কি? এটার মেন ফাংশন হচ্ছে আমাদের বডিতে বা কোথাও কেটে গেলে ব্লাড ক্লট করা। They work with proteins present in the blood to create a mesh-like structure at the cut region. Thus, it helps blood to clot and prevents excessive blood loss, and direct entry of germs through the wound sits into the body। তাহলে আমাদের কোথাও একটা কেটে গেছে, সেখানে কিছু প্রোটিনসের হেল্প নিয়ে ও একটা মেশ লাইক, একটা জালের মতো, নেটওয়ার্ক লাইক একটা স্ট্রাকচার তৈরি করে সেই উন্ড বা কাট রিজিয়নটাতে। আলটিমেটলি এটার ফলে আমাদের লাভটা কি হচ্ছে? ওই কাটা জায়গাটায় কোনো একটা ধরো ব্যাকটেরিয়া গিয়ে ইনফেক্ট করতে পারতো, যেই ব্লাড ক্লটটা হয়ে গেল ব্যাকটেরিয়াটা আর ইনফেক্ট করতে পারছে না, তাহলে আমাদের বডিতে জার্মকে এন্ট্রি করাতে প্রিভেন্ট করছে। আরেকটা কি, এই ক্লটটা যদি না হতো তাহলে কিন্তু এক্সেসিভ ব্লাড লস হয়ে যেত, মানে ব্লাড ব্লিডিং হয়েই যাচ্ছে, তো অনেকটা ব্লিডিং হয়ে গেলে ব্লাড লস হয়ে যেত অনেকটা, সেটা আমাদের বডির জন্য ক্ষতিকারক। তো সেটা যাতে না হয় তার জন্য ব্লাড ক্লট করছে কে? প্লেটলেট। এবার কেন আমাদের ব্লাড ক্লট হয় না সেটারও কিন্তু একটা ডিটেইলড ভিডিও আমার চ্যানেলে আছে, আমি আই বাটনে দিয়ে দেবো, দেখে নিতে পারো যে আমাদের বডিতেও তো প্লেটলেট রয়েছে নর্মাল কন্ডিশনে, তাহলে কেন ব্লাড ক্লট হচ্ছে না সেটার একটা আলাদা এক্সপ্লেনেশন কিন্তু আছে। বাট এটার মেন ফাংশন হচ্ছে কেটে গেলে বা উন্ড রিজিয়নে আমাদের ব্লাডটাকে ক্লট করে এক্সেসিভ ব্লাড লস যেটা বা ব্লিডিং যেটা সেটাকে প্রিভেন্ট করা। এবার যদি আসি ব্লাড ক্লটিং,
তাহলে কেটে গেছে কোথাও একটা, সেখানে ব্লাড ক্লট হতে হবে। কিভাবে সেই প্রসিডিওরটা হয়? একবারে কি হয়ে যায়? একেবারেই না, কয়েকটা স্টেপের থ্রুতে হয়। কিরকম? ফার্স্টে বলা হচ্ছে স্মুথ মাসেলস ইন দ্য ড্যামেজড ব্লাড ভেসেলস স্টার্ট টু কনস্ট্রিক্ট অর কন্ট্রাক্ট টু স্লো ডাউন দ্য ব্লাড ফ্লো থ্রু দ্য ব্লাড ভেসেল। তাহলে যেই জায়গাটায় কেটে গেছে, এরকম যাচ্ছিল, একটা জায়গায় এরকম কেটে গেল, এর যে আশেপাশের মাসেলগুলো সেগুলো আস্তে আস্তে কন্ট্রাক্ট করতে স্টার্ট করে দেবে। কেন? কারণ কন্ট্রাকশন হলে আস্তে আস্তে এই জায়গায় ধরো কন্ট্রাকশন বা কনস্ট্রিকশনটা স্টার্ট হয়ে গেছে, তাহলে এখানে ব্লাড সাপ্লাইটা আস্তে আস্তে কমে যাবে, বন্ধ হবে বলছি না, বাট কমে যাবে। ইমিডিয়েট কন্ডিশনে ওইটুকুনি যথেষ্ট, ব্লাড সার্কুলেশনটা কিছুটা কমিয়ে দিয়ে ব্লাড লসটাকে যতটা পারো কমিয়ে দাও। তাহলে এটা হচ্ছে একদম ফার্স্ট স্টেপ, যে যেখানে কেটে গেল মাসেল যেগুলো রয়েছে স্মুথ মাসেল, সেগুলো ওই জায়গাটাতে কনস্ট্রিক্ট করা স্টার্ট করে দেবে এবং ব্লাড লসটাকে যতটা সম্ভব কমিয়ে দেবে। এবার আস্তে আস্তে শুরু হচ্ছে ব্লাড ক্লটিং যে ফ্যাক্টরস আমাদের বডিতে রয়েছে, সেগুলোর কাজ আস্তে আস্তে এবার শুরু হবে। কিরকম? Collagen fibers present in the wall of the blood vessels get exposed, to which platelets stick to form platelet plug. আমাদের যে ব্লাড ভেসেলগুলো রয়েছে তার মেইনলি তিনটে লেয়ার থাকে। একদম ভিতরে থাকছে এন্ডোথেলিয়াম, আর একদম বাইরে থাকছে কোলাজেন ফাইবার। এই কোলাজেন ফাইবারটা কিন্তু প্লেটলেটের তোমার কন্ট্যাক্টে আসে না নর্মালি। কারণ কি, একদম ভিতরের লেয়ারটা কি বললাম? এন্ডোথেলিয়াম। তাহলে এটা যদি এন্ডোথেলিয়াম হয়, এর একদম বাইরে রয়েছে কোলাজেন ফাইবার, আর মাঝখানে আরেকটা লেয়ার থাকে, আর এর ভিতরের দিকে প্লেটলেটগুলো এরমভাবে ঘুরে বেড়াচ্ছে। তাহলে কন্ট্যাক্টে কে থাকছে? এন্ডোথেলিয়াম। কিন্তু যখনই এখানে একটা কাট আসবে, তখন কি হবে? এন্ডোথেলিয়ামটা রাপচার্ড হয়ে গেছে, কোলাজেন ফাইবারগুলো আস্তে আস্তে কিন্তু প্লেটলেটের কন্ট্যাক্টে চলে আসবে। যেই কোলাজেন ফাইবারগুলো প্লেটলেটের কন্ট্যাক্টে আসছে, তখনই একটা ওই মেশ লাইক স্ট্রাকচার বা প্লেটলেটগুলো এক জায়গায় একটা এরকম জড়ো হয়ে যাবে। এটাকেই বলা হচ্ছে প্লেটলেট প্লাগ ফর্মেশন। এটা কখন হবে? যখন কোলাজেন ফাইবারটা কন্ট্যাক্টে আসছে। এই প্লেটলেট প্লাগ ফর্মেশন যখন হচ্ছে, ইট লিডস টু দ্য অ্যাক্টিভেশন অফ ব্লাড ক্লটিং ফ্যাক্টরস প্রেজেন্ট ইন দ্য ব্লাড। আমাদের ব্লাডের 13 ব্লাড ক্লটিং ফ্যাক্টরস প্রেজেন্ট থাকে, বাট দে রিমেইন ইন ইনঅ্যাক্টিভেটেড স্টেট। যখনই এই প্লেটলেট প্লাগ ফর্মেশনটা হয়, তখনই আস্তে আস্তে তাদের এক এক করে অ্যাক্টিভেশন স্টার্ট হয়। একবারে হয় না, স্টেপ বাই স্টেপ অ্যাক্টিভেশন প্রসেসটা স্টার্ট হয়। এই অ্যাক্টিভেশন প্রসেস স্টার্ট হওয়া মানেই ব্লাড ক্লটিংটা স্টার্ট হয়ে গেল। বোঝা গেল? তাহলে এই যে প্লেটলেট প্লাগ ফর্মেশন হলো, তারা আস্তে আস্তে এই 13 ক্লটিং ফ্যাক্টরস যারা রয়েছে প্রেজেন্ট উইদিন দ্য ব্লাড, তাদের অ্যাক্টিভেশন স্টার্ট হয়ে যাচ্ছে, অ্যান্ড আলটিমেটলি অ্যাক্টিভেটস প্রোথ্রম্বিন টু ফর্ম থ্রম্বিন। তাহলে এরকমই প্রোথ্রম্বিন একটা ইনঅ্যাক্টিভেটেড স্টেটে রয়েছে, সেটাকে যেই অ্যাক্টিভেট করে দিল, ওটা হয়ে গেল থ্রম্বিন। দিস ইন টার্ন অ্যাক্টিভেটস ফাইব্রিনোজেন টু প্রডিউস ফাইব্রিন। এই যে অ্যাক্টিভেটেড থ্রম্বিন, এটা আবার কি করছে? ফাইব্রিনোজেনকে অ্যাক্টিভেট করে দিচ্ছে। এই ফাইব্রিনোজেনটা তখন প্রডিউস করছে কে? ফাইব্রিনকে প্রডিউস করছে। ফাইব্রিনটা তাহলে অ্যাক্টিভেটেড স্টেট। নাও দিস ফাইব্রিন ফর্মস আ mesh like structure বা নেটওয়ার্ক আমরা বলতে পারি into the RBCs, into which the RBCs get trapped and a watery liquid oozes out of this place. অনেক সময় দেখবে কেটে গেলে আমরা ওটাকে অনেক সময় পুঁজ বলি। ধরো কারোর খুব ডিপ কাট হয়েছে, হালকা ফুলকা কাটলে কিছু হবে না সেরকম একটা, বাট খুব ডিপ কাট হয়েছে, তখন দেখবে ওইখান দিয়ে না একটু একটা ওয়াটারি, একটা সেমি ফ্লুইড টাইপের একটা চ্যাটচ্যাটে একটা কিছু বেরোতে থাকে। ওইটাই হচ্ছে এই ওয়াটারি লিকুইড, যেটা সেটার একটা আলাদা নাম আছে, বাট ওই একটা ওয়াটারি লিকুইড বেরোতে থাকে। এবং আরবিসি গুলো কিন্তু ওই যে একটা নেটওয়ার্কের মতন স্ট্রাকচার তৈরি হয়েছে, সেখানে ট্র্যাপড হয়ে যায়। বেরিয়ে যায় কে? প্লাজমা, এবং তার সাথে কিছু কিছু মেটেরিয়াল, সবকিছু বেরোয় না, কিছু কিছু মেটেরিয়াল অ্যালং উইথ দ্য প্লাজমা ওই ওয়াটারি লিকুইড হয়ে বেরোতে থাকে। ফাইব্রিন নেটওয়ার্ক টুগেদার উইথ দ্য ব্লাড সেলস কন্ট্রাক্ট টু ফর্ম আ সলিড ক্লট। এবার ফাইব্রিন ওই নেটওয়ার্কের সাথে, আরবিসির সাথে সব কিছু মিলিয়ে একটা নেটওয়ার্ক, একটা সলিড একটা স্ট্রাকচার তৈরি করেছে। এটাকেই আমরা বলছি ব্লাড ক্লট। এই ক্লটটা হয়ে যাওয়া মানে আমার আস্তে আস্তে ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে। তো এই গেল হচ্ছে পুরো ব্লাড ক্লটিং এর প্রসিডিওরটা।
আচ্ছা, নেক্সট হচ্ছে ফাংশনস অফ ব্লাড। তাহলে ব্লাড আমাদের বডিতে কি কি ফাংশন মেজরলি প্লে করে? প্রথমেই যেটা বলেছিলাম, অক্সিজেন ক্যারি করছে, কার্বন ডাই অক্সাইড ক্যারি করছে, বাট তার মধ্যে অক্সিজেন ক্যারিয়ার হিসেবে এর ফাংশনটা বেশি। It carries oxygen from the lungs to the body cells and carbon dioxide which are produced in the cells to the lungs from where it gets exhaled. তাহলে লাংস থেকে অক্সিজেনটাকে নিজে নিচ্ছে, নিয়ে ক্যারি করে নিয়ে অন্যান্য ব্লাড সেলে পৌঁছে দিচ্ছে। আবার যখন ব্লাড সেল অব্দি অক্সিজেনটাকে পৌঁছে দেয়, তখন সেই ব্লাড সেলগুলোকে কি করছে, যে ঠিক আছে তুই আমাকে অক্সিজেন দিলে, আমি তোকে নিয়ে, তো আমার এখানে অনেকগুলো কার্বন ডাই অক্সাইড আছে, কিছুটা তুই নিয়ে নে। ও আবার ওকে কার্বন ডাই অক্সাইড দিয়ে দিল ব্লাডটাকে, বা বিশেষ করে হিমোগ্লোবিনটাকে। এই হিমোগ্লোবিনটা আবার আস্তে আস্তে ওটাকে লাংস অব্দি নিয়ে আসলো এবং লাংস ওটাকে এক্সেল করে বাইরে বের করে দিল। ইট ট্রান্সপোর্টস নিউট্রিয়েন্টস, খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের ইন্টেস্টাইন থেকে বিভিন্ন যে বডি পার্টস, বিভিন্ন সেল টিস্যু এগুলোতে পৌঁছে যায়। ওয়েস্ট মেটেরিয়াল যেগুলো তৈরি হয়েছে বিভিন্ন ব্লাড সেলের মধ্যে, বডি সেলের মধ্যে, সেগুলোকে ব্লাড সেলের থ্রুতে তার যে রিকোয়ার্ড সাইট সেখানে পৌঁছে দেয়। ওয়াটার ব্যালেন্সটাকে মেনটেন করে কে? মেনলি প্লাজমা। বডি টেম্পারেচারটাকে মেনটেন করছে। ইমিউনিটি দিচ্ছে কে? মেনলি আমাদের ডাব্লিউবিসি। এই যে আমরা বললাম নিউট্রোফিল, লিম্ফোসাইট, মনোসাইট, এরা সবাই কিন্তু আমাদের ইমিউনিটি দিচ্ছে। আর ব্লাড ক্লটিং ফ্যাক্টরকে কে অ্যাক্টিভেট করছে বা ব্লিডিংটাকে কে প্রিভেন্ট করছে? প্লেটলেট, বাট দ্যাট ইজ প্রেজেন্ট উইদিন দ্য ব্লাড। তো এই হচ্ছে মেন ফাংশনস অফ ব্লাড। এবারে এই যে বললাম যে একটা ওয়াটারি লিকুইড উজেস আউট ফ্রম দ্য কাট রিজিয়ন, এটাকে বলা হয় সিরাম, যেটা মেইনলি থাকছে কি? প্লাজমা উইদাউট ফাইব্রিনোজেন। এবং ইন সার্টেন ডিজিজ যেমন ডেঙ্গু বা পুরপুরা, এদের ক্ষেত্রে কি হয়, প্লেটলেটসের নাম্বারটা খুব কমে যায়, যেটা দেখবে ডেঙ্গু হয়ে গেলে মোটামুটি 1.5 লাখসের নিচে নেমে গেলে কিন্তু ডাক্তারের একটু চিন্তায় পড়ে যায় যে প্লেটলেট অনেকটা কমে গেছে, একে প্লেটলেট দিতে হবে। কেন? তাদের মধ্যে তখন কি হয়, বডির ভিতরে কিছু ইন্টারনাল ব্লিডিং হতে পারে, কারণ প্লেটলেট মেনলি কি করছে, যাতে ব্লাড ক্লটিং হয় বা বডির ভিতরে অন্যান্য কিছু কেমিক্যালস থাকে যারা ব্লাড ক্লটিংটাকে বডির ভিতরে হতে বাধা দিচ্ছে, প্রিভেন্ট করছে। কিন্তু প্লেটলেট থাকাটাও জরুরি, সেটা না হলে বডির ভিতরে ইন্টারনাল ব্লিডিং হওয়া শুরু হয়ে যেতে থাকে। দ্য নাম্বার অফ প্লেটলেটস গেটস রিডিউসড টু আ গ্রেট এক্সটেন্ট, শোয়িং সিমটমস লাইক ইন্টারনাল ব্লিডিং। তাহলে এই দুটো আমাদের একটু স্পেশাল পয়েন্ট হিসেবে মনে রাখতে হবে, বিশেষ করে এই ডিজিজ দুটোর নাম। আর সিরাম জিনিসটা কি? ওই যে লিকুইডটা, ওয়াটারি লিকুইড যেটা উজেস আউট হচ্ছে, সেটাই হচ্ছে সিরাম। এবার আমাদের চলে আসছে ব্লাড ভেসেল। ব্লাড ভেসেলের মধ্যে মেইনলি তিনটে টাইপস হয়। তার আগে আমাদের জানতে হবে এটা দেখতে কিরকম। একটা লং টিউবিউলার স্ট্রাকচারস থ্রু উইচ ব্লাড ইজ ক্যারিড আউট অর ব্লাড ইজ ট্রান্সপোর্টেড। এবার এই যে ব্লাড ভেসেল, এটার মেইনলি থ্রি টাইপস হয়। একটা হচ্ছে আর্টারি, ভেইন অ্যান্ড ক্যাপিলারিজ। আর্টারি হচ্ছে মেজরলি যেটা অক্সিজেনেটেড ব্লাডকে ক্যারি করে। কি বললাম? আর্টারি যেটা অক্সিজেনেটেড ব্লাডকে ক্যারি করে। এবার এখানে অনেকে বলে পিওর ব্লাড, ইমপিওর ব্লাড, বাট সেটা অ্যাকচুয়ালি ঠিক না, কারণ এটাকে আমরা ব্লাডকে পিওর ইমপিওর অন্য অ্যাসপেক্টেও বলতে পারি, যে ওয়েস্ট মেটেরিয়াল মিশে আছে কিনা। এখানে তো সেটার কথা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে অক্সিজেন মিশে আছে কিনা। তো সেটাকে আমরা অক্সিজেনেটেড ব্লাড আর ডিঅক্সিজেনেটেড ব্লাড বলে কিন্তু রেফার করব। তাহলে আর্টারি মেনলি কি করছে, অক্সিজেনেটেড ব্লাডটাকে ক্যারি করছে, কিন্তু এর একটা এক্সেপশন আছে যেটাকে আমরা বলি পালমোনারি আর্টারি। যখন আমরা ব্লাড সার্কুলেশনটা পড়বো এই জিনিসটা বুঝতে পারবো। তাহলে ইট ক্যারিজ দ্য অক্সিজেনেটেড ব্লাড অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট টু ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি। ইট হ্যাজ থিক ইলাস্টিক মাস্কিউলার ওয়াল, ব্লাড উইদিন ইট ফ্লোস উইথ জার্ক। কেন? কারণ ধরো আমাদের চেস্ট ক্যাভিটিতে হার্টটা রয়েছে, এবার এই হার্ট থেকে একদম ফুটে বা ধরো একদম থাই রিজিয়ানে, মানে একদম লোয়ার পোর্শনে ব্লাডটাকে পৌঁছে দিতে হবে। আবার ধরো এগেনস্ট দ্য গ্র্যাভিটি ব্রেনেও ব্লাডটাকে পৌঁছে দিতে হবে। তার মানে ওকে একটা জোরে ধাক্কা মারতে হবে, একটা পুশ করতে হবে। এই জন্য একটা জার্কিং এফেক্ট আমরা দেখতে পাই কোথায়? আর্টারিতে। আরেকটা যেটা, এবার এই জার্কটা যদি খুব বেশি জোরে হয়, তার মানে কি ওকে একটা এক্সট্রা লেভেল অফ প্রোটেকশন দিতে হবে যাতে ও ছিঁড়ে না যায়, ওয়্যার অ্যান্ড টিয়ার না হয়। তার জন্য এই আর্টারিগুলোর ওয়াল একটু থিক হয় এবং ইলাস্টিক হয়, যাতে জোরে একটা ধাক্কা মারলেও ওর ওয়ালে খুব বেশি
এফেক্টেড না হয় যাতে, ঠিক আছে? কিন্তু ভেইনস এর ক্ষেত্রে এরকম কোনো ঘটনা ঘটে না, ভেইনস জাস্ট ওটাকে ক্যারি করে নিয়ে আসছে, ওকে ধাক্কা মেরে কোথাও একটা পৌঁছে দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তাই জন্য ভেইনস এর ক্ষেত্রে একটা থিন মাস্কিউলার ওয়াল আমরা দেখতে পাই। তাহলে কেন থিক কেন থিন এটা বোঝা গেল। থিক মাস্কিউলার ওয়াল ইন কেস অফ আর্টারি, কারণ ওর মধ্যে একটা জার্কিং এফেক্ট দেখা যায়, যাতে ওর মাস্কিউলার ওয়ালটা কোনোভাবে এফেক্টেড না হয়, তাই জন্য আর্টারিকে একটা থিক এবং ইলাস্টিক নেচার হয়। কারণ খুব জোরে পুশ করলে, ধরো একটা কোনো রিজিড স্ট্রাকচার রয়েছে, আমি যদি খুব পুশ করি ওটা ছিঁড়ে যাওয়ার চান্স বেশি বা নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি। কিন্তু যদি ইলাস্টিক নেচারের হয়, ওটার ইলাস্টিসিটির জন্য নষ্ট হয়ে যাওয়ার চান্সটা কম। তো এই জন্য এই থিক ইলাস্টিক মাস্কিউলার ওয়ালটা আমরা আর্টারিতে দেখতে পাই। এবং তার সাথে একটা জার্কিং এফেক্ট কেন, কারণ এই আর্টারিগুলো বডির বিভিন্ন পার্টসে ব্লাডটাকে পৌঁছে দিচ্ছে। আর ভেইন কি করছে, ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম ভেরিয়াস পার্টস অফ আওয়ার বডি সেখান থেকে নিয়ে আসছে কোথায়, টু দ্য হার্ট, অ্যান্ড ইট possesses thin muscular walls with valves which prevent backflow of the blood। কারণ আমরা ব্লাডের ক্ষেত্রে দেখতে পাবো এটা কিন্তু একটা ইউনিডিরেকশনাল ওয়েতে যায়, মানে কি একবার যদি এইদিকে গেল তো আর ও ব্যাকফ্লো করতে পারবে না, এটাকে বলা হয় ইউনিডিরেকশনাল, একদিকে যাচ্ছে। তো এটার জন্য কিছু ভালভ থাকে, মানে বলতে পারো দরজার মতন, যে একবার আসলো দরজা বন্ধ করে দিল, আর অন্যদিকে আর খুলে বেরোতে পারবে না। কিছু কিছু দোকানে থাকে না যে তোমার গ্লাস ডোর, যেগুলো একটা দিকে পুশ করতে পারবে কিন্তু তুমি আর ব্যাকে পুল করতে পারবে না। তো এই ভালভগুলো হচ্ছে ওই রকম নেচারের, ঠিক আছে? আর ক্যাপিলারিজ যেগুলো, সেগুলো বলতে পারো জয়নিং পয়েন্ট, একদম মাইক্রোস্কোপিক ব্লাড ভেসেলস which connect the end of the artery to the end of the vein। তাহলে আর্টারি আর ভেইনের যে জয়নিং পয়েন্ট সেটাকে বলা হচ্ছে ক্যাপিলারিজ। দিস আর ভেরি ন্যারো উইথ আ ওয়াল কন্টেইনিং সিঙ্গল লেয়ার অফ সেলস। থ্রু দ্য ওয়ালস এক্সচেঞ্জ অফ নিউট্রিয়েন্টস, ওয়েস্ট মেটেরিয়ালস অ্যান্ড গ্যাসেস টেক্স প্লেস। তাহলে ক্যাপিলারি হচ্ছে একদম মাইক্রোস্কোপিক স্ট্রাকচার, যেটা ভেইন আর আর্টারির মধ্যে একটা কানেকশন বিল্ড আপ করে এবং এর ওয়ালটা খুব থিন হয়। এই ওয়ালের থ্রুতে মেইনলি যে মেটেরিয়ালস এক্সচেঞ্জ যে প্রসেসটা সেটা হয়ে থাকে, তার মধ্যে নিউট্রিয়েন্টস হতে পারে, ওয়েস্ট মেটেরিয়াল হতে পারে, অক্সিজেন হতে পারে। তো এই হচ্ছে ক্যাপিলারির মেইন ফাংশন। তাহলে আমরা ব্লাড ভেসেলগুলো জেনে নিলাম। এবার যদি আমরা হার্টে আসি, হার্টের স্ট্রাকচারটা আমাদের একটু জানতে হবে, যেটা জিনিসটা কিরকম, বাইরে থেকে দেখতে কেমন লাগে, লোকেশনটা কিরকম, ওয়েট কিরকম, এগুলো আমাদের জানতে হবে। ইট ইজ লোকেটেড অ্যাট দ্য সেন্টার অফ দ্য চেস্ট ক্যাভিটি, একদম মোটামুটি সেন্টারে বলতে পারো, বাট একটু লেফট সাইডে হালকা একটু শিফটেড থাকে, বাট মোটামুটি চেস্ট ক্যাভিটির সেন্টারে। ইট ওয়েজ অ্যারাউন্ড 225 to 340 গ্রাম, মোটামুটি এটার মধ্যেই ভ্যারি করে। ইট ইজ মেড আপ অফ স্পেশালাইজড মাসেল কল্ড কার্ডিয়াক মাসেল। কার্ডিওভাস্কুলার বা কার্ডিও এই কথাটা বললেই কিন্তু আমরা হার্টের কথাই বুঝতে পারি, তাই তো? ধরো যারা হার্ট স্পেশালিস্ট তাদেরকে আমরা কি বলি, কার্ডিওলজিস্ট বলি। তাহলে এই কার্ডিয়াক মাসেল কোথায় থাকবে, হার্টে থাকবে। উইচ কন্ট্রাক্ট অ্যান্ড রিল্যাক্স থ্রু আউট দ্য লাইফ স্প্যান অফ আ পার্সন উইদাউট টেকিং এনি রেস্ট। আমরা যখন থেকে জন্মাচ্ছি, বা জন্মানো ভুল কথা, যখন মাদার্স উম্বে থাকে তখন থেকে কিন্তু এটা কাজ করা শুরু করে দেয়, এবং কখন বন্ধ হয়, টিল দ্য লাস্ট ব্রেথ। এটা বন্ধ হওয়া মানে দ্যাট পার্সন হ্যাজ ডাইড। তাহলে এই কার্ডিয়াক মুভমেন্ট যেটা কন্ট্রাকশন রিল্যাক্সেশন, এটা কিন্তু থ্রু আউট আওয়ার লাইফ স্প্যান হতে থাকবে, এটা বন্ধ হওয়া মানে শেষ। ইট ইজ এনক্লোজড উইদিন আ ডাবল মেমব্রেন স্ট্রাকচার। এবার এই যে ডাবল মেমব্রেন স্ট্রাকচার যেটা, তার মাঝখানে একটা ফ্লুইড লাইক স্ট্রাকচার থাকে, বা একটা সেমি ফ্লুইড একটা স্ট্রাকচার থাকে, যেটাকে আমরা পেরিকার্ডিয়াল ফ্লুইড বলি। কেন, কারণ এটা কোনো মেকানিক্যাল ইনজুরি বা কোনো একটা জার্কিং হলো, ধরো দুম করে বুকে একটা গুঁতো খেলাম, তো একটা দাম করে একটা বাড়ি খেলাম, একটা জার্ক হলো, সেটা মেইনলি আমাদের রিব কেজ সেটাকে কিছুটা অ্যাবজর্ব করে দিচ্ছে, বাট কিছুটা জার্কিং এফেক্ট তো হার্ট অব্দিও পৌঁছাবে। যাতে সেটার ক্ষতি না হয় তাই জন্য একটা এই পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকছে, যেটা এই জার্কিং এফেক্ট যেটা বা কোনো মেকানিক্যাল ইনজুরি সেটাকে যতটা সম্ভব প্রিভেন্ট করে দেয়। এবার খুব মেজর লেভেলে হলে সেটাকে আরও প্রিভেন্ট করার ক্ষমতা থাকে না, বাট স্লাইড যেগুলো সেগুলোকে প্রিভেন্ট করে দেয়।
The main function of the heart is to receive and pump blood and to circulate it throughout the body, যেটা দিয়ে একদম আমাদের ডিসকাশন শুরু হয়েছিল। ওকে, তো যেটা দিয়ে আমাদের একদম ডিসকাশনটা শুরু হয়েছিল যে ব্লাডটাকে রিসিভ করছে আবার ব্লাডটাকে পুরো বডিতে সার্কুলেট করে দিচ্ছে। এবার আমাদের হার্টের ইন্টেরিয়ার স্ট্রাকচারটা সম্পর্কে একটু জানতে হবে যাতে আমরা ব্লাড সার্কুলেশনটা ভালো করে করতে পারি। তো ব্লাডে মেইনলি আমরা 4 চেম্বার্স দেখতে পাই, 4টে চেম্বার্স দেখতে পাই, বাট এরা 2 টাইপসের হয়। তাহলে টোটাল নাম্বার অফ চেম্বার্স হচ্ছে 4, বাট টাইপস অফ চেম্বার্স হচ্ছে 2। এটা কিন্তু গন্ডগোল করবে না। কি কি টাইপস? একটা হচ্ছে অরিকল, যেটাকে আমরা অ্যাট্রিয়ামও বলে থাকি। কোথাও অরিকল দেখবে, কোথাও অ্যাট্রিয়াম দেখবে, বোথ আর সিমিলার, মানে সেম। অরিকল বা অ্যাট্রিয়াম। আরেকটা হচ্ছে ভেন্ট্রিকল। এই অরিকল যারা, দুটো অরিকল থাকছে, নাম্বার হচ্ছে 2। আর এই ভেন্ট্রিকল যারা, তারাও দুটো করে থাকছে। তাহলে দুটো অরিকল, দুটো ভেন্ট্রিকল, দুটো দুটো মানে 4টে, টোটাল নাম্বার অফ চেম্বার্স। বাট টাইপ হচ্ছে অরিকল অ্যান্ড ভেন্ট্রিকল, তার মানে 2 টাইপসে। অরিকলরা থাকছে একটু আপার রিজিয়নে আর ভেন্ট্রিকলরা থাকছে একটু লোয়ার রিজিয়নে। মানে সাপোজ আমি যদি এটাকে বলি এটা একটা গোটা হার্ট, এটা একটা অরিকল বা অ্যাট্রিয়াম, এটা একটা অ্যাট্রিয়াম, এটা একটা ভেন্ট্রিকল, এটা একটা ভেন্ট্রিকল। এবার আমরা যখন পড়বো আমাদের একটু ভালো করে বুঝতে হবে। মনে করবে তোমার সামনে একজন কেউ দাঁড়িয়ে রয়েছে, একদম ফেস টু ফেস। তাহলে তার এটা কি হবে? লেফট অ্যাট্রিয়াম। এটা কি হবে? লেফট ভেন্ট্রিকল। আর এটা কি হবে? রাইট অ্যাট্রিয়াম। এটা কি হবে? রাইট ভেন্ট্রিকল। আমরা কিভাবে পড়বো? অ্যাজ ইফ আমার সামনে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে, আমার সাথে কথা বলছে। তাহলে আমার যেটা রাইট সাইড তার সেটা লেফট সাইড, আমার যেটা লেফট সাইড তার সেটা রাইট সাইড। তাহলে আমার রাইট হ্যান্ড সাইডে থাকছে লেফট অ্যাট্রিয়াম অ্যান্ড লেফট ভেন্ট্রিকল, আর লেফট হ্যান্ড সাইডে থাকছে রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড রাইট ভেন্ট্রিকল। ওপরের যে দুটো চেম্বার তাদেরকে বলা হচ্ছে অ্যাট্রিয়াম, আর নিচে লোয়ার যে চেম্বার তাদেরকে বলা হচ্ছে ভেন্ট্রিকল। এটুকুন ক্লিয়ার হয়ে গেল? এটা কিন্তু অ্যাট্রিয়াম না, ঠিক আছে? নাও অরিকলস, দিজ আর স্মলার ইন সাইজ অ্যান্ড হ্যাভ থিন ওয়ালস। অ্যাট্রিয়াম বা অরিকলস এর মধ্যে থিন ওয়ালস থাকে। কেন? কারণ তারা ব্লাডটাকে রিসিভ করে। আর ভেন্ট্রিকল যারা, তারা কি করছে? ব্লাডটাকে পৌঁছে দিচ্ছে বডির বিভিন্ন পার্টসের মধ্যে। তার মধ্যে লেফট ভেন্ট্রিকল স্পেসিফিক্যালি এই কাজটা করে। তাহলে দিজ আর লার্জার ইন সাইজ অ্যান্ড হ্যাভ থিক ইলাস্টিক মাস্কিউলার ওয়ালস। তাহলে যদি আমরা জাস্ট এমনি বেসিক ভাবে বুঝি, অ্যাট্রিয়াম ব্লাডটাকে রিসিভ করছে, তাহলে ওর সেরকম কোনো খাটনি নেই, জাস্ট রিসিভ করছে। তাহলে ওর মধ্যে থিন ওয়ালস থাকছে। আর যেটা ভেন্ট্রিকল, সে পাম্প করে পুরো বডিতে পৌঁছে দেবে জিনিসটাকে বা ব্লাডটাকে, তাহলে ওর মধ্যে থিক ওয়াল থাকছে এবং একটু ইলাস্টিক নেচারের, যেটা আমরা আর্টারির ক্ষেত্রে দেখেছিলাম। এই যে অরিকলস, তাদেরকে বলা হচ্ছে কি রিসিভিং চেম্বার। কেন? কারণ দে আর রিসিভিং দ্য ব্লাড, বিকজ দে রিসিভ দ্য ব্লাড ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি। আর যারা ভেন্ট্রিকলস, দে ডিস্ট্রিবিউট দ্য ব্লাড টু দ্য ভেরিয়াস পার্টস অফ দ্য বডি, দ্যাট ইজ ওয়াই দে আর বিং কল্ড ডিস্ট্রিবিউটিং চেম্বার্স। বোঝা গেল? এটা হচ্ছে একদম বেসিক স্ট্রাকচার অর ইন্টেরিয়র স্ট্রাকচার অফ দ্য হার্ট। এবার আমরা চলে আসব আরো কিছু স্পেশাল স্ট্রাকচার যেগুলো হার্টের মধ্যেই রয়েছে। সেপ্টাম। সেপ্টাম কোনটাকে বলছি? এই যে ভার্টিক্যাল যে লাইনটা, এটা কি করছে? হার্টকে লেফট অ্যান্ড রাইট এই দুটো হাফসে ডিভাইড করছে। এটাকে আমরা বলতে পারি কি? সেপ্টাম। দিস ইজ কল্ড সেপ্টাম। বোঝা গেল? আচ্ছা, এখানে যদি আরেকবার ড্র করে নিই, এটা হচ্ছে ভার্টিক্যাল লাইনটা, এটা হচ্ছে হরাইজন্টাল লাইনটা। এটাকে কি বলছি আমি? লেফট অ্যাট্রিয়াম। এটাকে বলছি লেফট ভেন্ট্রিকল। এটাকে বলছি রাইট অ্যাট্রিয়াম। এটাকে বলছি রাইট ভেন্ট্রিকল। এটা কি গেল? এটা হচ্ছে সেপ্টাম, রাইট? আচ্ছা, ট্রাইকাসপিড ভালভ কি? এই ভালভগুলো কি বলেছিলাম যে একটা দরজার মতন, যেটা একদিকে ওপেন হয়। এই ট্রাইকাসপিড ভালভ যেটা, সেটা থাকছে বিটুইন দ্য রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড রাইট ভেন্ট্রিকল। মানে কি? এই রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড রাইট ভেন্ট্রিকলের মাঝখানে এরকম একটা ভালভ থাকে, যেখানে 3টে কাস্প বা
ফ্ল্যাপ প্রেজেন্ট থাকে, মানে এরকম 1 2 3, তাহলে এটা একটা, এটা একটা, এটা একটা, 3 কাস্পস অর valves, flaps are present within this one valve। তাহলে এই পুরোটাকে আমি বলছি valve, এর মধ্যে 3টে কাস্প বা ফ্ল্যাপ রয়েছে 1 2 3, এই জন্য একে বলা হচ্ছে ট্রাইকাসপিড, যেটা কোথায় থাকছে, রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মাঝখানটাতে, এটা হচ্ছে সেটা। আর সেরকমই লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকলের মাঝখানে এরকম দুটো থাকছে ফ্ল্যাপ, মানে এটা একটা থাকছে আবার এটা একটা থাকছে। এই পুরোটাকে বলা হচ্ছে বাইকাসপিড ভালভ বা মিট্রাল ভালভ আরেকটা নাম। আর নাম্বার অফ ফ্ল্যাপস কটা বা কাস্প, দুটো, 1 2, এই জন্য এটাকে বলা হচ্ছে কি বাইকাসপিড। বোথ অফ দ্য ভালভস রেগুলেট দ্য ফ্লো অফ ব্লাড ইনটু ওয়ান ডিরেকশন। কিরকম, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে আসবে, আবার লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে আসবে, কিন্তু কখনোই এর অপোজিট ডিরেকশনে যেতে পারবে না, মানে রাইট ভেন্ট্রিকলে চলে আসলে সেই ব্লাডটা ইমিডিয়েটলি আর রাইট অ্যাট্রিয়ামে যেতে পারবে না। সিমিলারলি লেফট ভেন্ট্রিকলে চলে আসলে সেটার লেফট অ্যাট্রিয়ামে যেতে পারবে না। আরেকটা টাইপ অফ ভালভস থাকে যেটাকে বলা হচ্ছে সেমি লিউনার ভালভস। সেমি লিউনার মানে এটা অনেকটা দেখতে এরকম হাফ মুনের মতন, ওই জন্য বলা হচ্ছে লুনার মানে মুন, সেমি লিউনার মানে হচ্ছে হাফ মুন। One is situated at the junction of right ventricle and pulmonary artery. Acha. And another one is located in the region between the left ventricle and aorta. এটা আমরা স্ট্রাকচারটা দেখে বুঝবো। ওকে, এই জায়গাটা আগে আমরা বুঝে নিই, ঠিক আছে? তাহলে আমাদের আগের জিনিসটা বুঝতে একটু সুবিধা হবে। ওকে, এটা একটু খুব মন দিয়ে শুনবে, কারণ একটু গন্ডগোল হয়ে যায়, বাট খুব ইজি এবং বুঝে নিলে খুব মজাদার একটা জায়গা। এটা হচ্ছে আমাদের পুরো হার্টের ইন্টারনাল স্ট্রাকচার যেটা সেটা। এবার এই হার্টের মধ্যে একটা পার্টিকুলার ওয়েতে ব্লাড সার্কুলেশন হয়। কিরকম, আমাদের বডির এটা চেস্ট ক্যাভিটিতে রয়েছে, তাহলে এই উপরের দিকে রয়েছে ব্রেন, শোল্ডার রিজিয়ন এটা, আর নিচের দিকে বলতে পারো অ্যাবডোমেন, একদম যে থোরাসিক রিজিয়ন সেটা, মানে আমাদের বডির যে নিচের পার্টটা সেটা। এবার এখানে দুটো ভেনা কাভা থাকে, যদি আমরা সিঙ্গুলারে বলি CAVA, আর যদি প্লুরালে বলি CAVAE, ভেনা কাভা। দুটো থাকছে, একটাকে বলা হচ্ছে সুপেরিয়র ভেনা কাভা, একটাকে বলা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা। সুপিরিয়র ভেনা কাভা যেটা, সেটা ব্রেন, শোল্ডার, মানে যেটা হার্টের ওপরের দিকে যে রিজিয়নগুলো রয়েছে সেখান থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে ক্যারি করে নিয়ে আসছে কোথায়, রাইট অ্যাট্রিয়ামে। তার আগে আমাদের জানতে হবে টোটাল কটা চেম্বার্স রয়েছে, বলেছিলাম 4টে। এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, তার ঠিক নিচে রয়েছে রাইট ভেন্ট্রিকল, এই পিঙ্ক কালার যেটা এটা হচ্ছে সেপ্টাম, এইদিকে রয়েছে লেফট অ্যাট্রিয়াম, এদিকে রয়েছে লেফট ভেন্ট্রিকল। আমরা যদি দেখি লেফট অ্যাট্রিয়াম অ্যান্ড লেফট ভেন্ট্রিকল একটু ছোট, আর রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকল একটু বড়। এবার যেটা বলছিলাম সুপিরিয়র ভেনা কাভার কথা, সুপিরিয়র ভেনা কাভা কি করছে, ব্রেন, শোল্ডার এই সব রিজিয়ন থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে নিয়ে আসছে কোথায়, রাইট অ্যাট্রিয়ামে। সিমিলারলি ইনফেরিয়র ভেনা কাভা যেটা, সেটা আমাদের যে অ্যাবডোমেন রয়েছে, থোরাসিক ক্যাভিটি রয়েছে, বা একদম পা, লেগ রিজিয়ন, এইসব জায়গা থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে সেম রাইট অ্যাট্রিয়ামেই নিয়ে আসবে। এটা কিন্তু দেখে মনে হয় হয়তো ভেন্ট্রিকলে চলে যাচ্ছে, বাট এটা ব্যাক সাইড দিয়ে যেহেতু আসছে আমরা এটা পুরোটা দেখতে পাচ্ছি না, বাট এটা কিন্তু রাইট অ্যাট্রিয়ামে প্রথমে আসবে। তাহলে ডিঅক্সিজেনেটেড ব্লাড থ্রু দ্য সুপিরিয়র ভেনা কাভা অ্যান্ড দ্য ইনফেরিয়র ভেনা কাভা প্রথমে আসবে রাইট অ্যাট্রিয়ামে। মাথায় ঢুকে গেল? তাহলে প্রথমে রাইট অ্যাট্রিয়ামে আসলো, এরপরে এখানে কি থাকছে আমাদের, ট্রাইকাসপিড ভালভ। এখানে ট্রাইকাসপিড ভালভ থাকছে, এই ট্রাইকাসপিড ভালভটাকে ক্রস করে এই ডিঅক্সিজেনেটেড ব্লাডটাই চলে যাবে কোথায়, রাইট ভেন্ট্রিকলে। কি বললাম, প্রথমে ডিঅক্সিজেনেটেড ব্লাড আসলো কোথায়, রাইট অ্যাট্রিয়ামে। এই রাইট অ্যাট্রিয়ামে আসার পর রাইট অ্যাট্রিয়াম যখন একদম ফুলফিলড হয়ে গেল, ওর মধ্যে একটা কন্ট্রাকশন শুরু হবে। যখন ওর মধ্যে ব্লাড জাস্ট ঢুকলো, ও রিল্যাক্সড ফেজে রয়েছে, যেই পুরো ফুলফিলড হয়ে গেল ওর মধ্যে একটা কন্ট্রাকশন হবে, একটা চাপ দেবে, একটা বেলুনকে তুমি স্কুইজ করলে একটা বেলুনের মধ্যে একটা চাপ আসবে, তো এর ক্ষেত্রেও তাই, কন্ট্রাকশনটা যেই স্টার্ট হবে ও ব্লাডটাকে পুশ করবে টু
টুয়ার্ডস দ্য রাইট ভেন্ট্রিকল, এবং যেই কন্ট্রাকশন স্টার্ট হবে ট্রাইকাসপিড ভালভটা ওপেন হয়ে যাবে। থ্রু দিস প্যাসেজ দিস ব্লাড উইল কাম টু দ্য রাইট ভেন্ট্রিকল। তাহলে এখন কি হলো, রাইট অ্যাট্রিয়ামটা ওই মোমেন্টের জন্য ফাঁকা হয়ে গেল। জাস্ট আমি বললাম ওই মোমেন্টের জন্য, আমি মানে বোঝানোর জন্য বলছি, আর কিছু না। কিন্তু কখনোই কিন্তু এরকম হয় না যে একটা স্পেস এরকম ফাঁকা রয়েছে, এটা মানে র্যাপিডলি হচ্ছে, আমরা ওটা বুঝতেও পারি না, বাট আমি বোঝানোর জন্য বলছি ওই মোমেন্টের জন্য এটা ফাঁকা হয়ে গেল। এবার পুরো ব্লাডটা চলে এসছে, ওই ব্লাডটাই চলে এসছে কোথায়, রাইট ভেন্ট্রিকলে। ক্লিয়ার? অ্যাট দ্য সেম টাইম লেফট অ্যাট্রিয়ামে ব্লাড আসবে থ্রু দ্য লাংস, ফ্রম দ্য লাংস থ্রু দ্য সাম ভেইন, এখানে আর্টারি কাজ করবে না। আচ্ছা, এবার যদি আমরা জাস্ট এই প্যাসেজটা নিয়েই কথা বলি যে সাম অ্যামাউন্ট অফ ব্লাড, ফর এক্সাম্পল আমি 100 গ্রাম ব্লাড নিয়ে কথা বলছি, এবার আমি 100 গ্রামটাকে বুঝিয়ে নিই, তারপর আমি বলছি যেটা সাইমালটেনিয়াসলি কিভাবে দুটো অ্যাট্রিয়াম দুটো ভেন্ট্রিকলে একসাথে কাজটা হচ্ছে। তাহলে প্রথমে ধরো ওই 100 গ্রাম ব্লাড, সেটা এখানে আসলো রাইট অ্যাট্রিয়ামে, সেটা তারপরে এই প্যাসেজের থ্রুতে আসলো রাইট ভেন্ট্রিকলে। এবার এই রাইট ভেন্ট্রিকলে যখন ব্লাডটা আসছে, রিল্যাক্সড ফেজে থাকছে, যখন এটা ফুলফিলড হয়ে যাচ্ছে, ওটার মধ্যে একটা কন্ট্রাকশন হচ্ছে, সেম এই যে রাইট ভেন্ট্রিকল আবার যে কন্ট্রাক্টেড হচ্ছে, ও ওকে পুশ করছে টুয়ার্ডস দ্য পালমোনারি আর্টারি। তাহলে আমরা একটা এক্সেপশন পড়েছিলাম আর্টারির ক্ষেত্রে, আর্টারি মেইনলি অক্সিজেনেটেড ব্লাডকে ক্যারি করে, বাট পালমোনারি আর্টারি ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে ক্যারি করে। কেন? কারণ এই রাইট অ্যাট্রিয়ামে ডিঅক্সিজেনেটেড ব্লাড এসেছিল, সেই ব্লাডটাই গেছে রাইট ভেন্ট্রিকলে, আবার সেই রাইট ভেন্ট্রিকল যখন ব্লাডটাকে পুশ করছে, সেই ব্লাডটাই মানে ডিঅক্সিজেনেটেড ব্লাডটাই যাচ্ছে পালমোনারি আর্টারিতে। এবং এই যে রাইট ভেন্ট্রিকল এবং পালমোনারি আর্টারি, এদের মাঝখানেও একটা ভালভ থাকবে which is called সেমিলিউনার ভালভ। তাহলে এটা আমরা নাম্বার 1 সেমিলিউনার ভালভটা বুঝে গেলাম, কোথায় থাকছে, বিটুইন দ্য রাইট ভেন্ট্রিকল অ্যান্ড পালমোনারি আর্টারি। এবার এই যে পালমোনারি আর্টারি, এটাকে ক্যারি করে কোথায় নিয়ে যাবে, লাংসের মধ্যে নিয়ে যাবে। লাংসে গেল, ওর মধ্যে অক্সিজেনেশন হলো, তাহলে ওর মধ্যে কার্বন ডাই অক্সাইড ছিল, সেটাকে ও বের করে দিল, আর ও নিজের মধ্যে অক্সিজেনটাকে এন্টার করিয়ে নিল, হয়ে গেল। তারপরে এবার এটা তাহলে কি হয়ে গেল, ডিঅক্সিজেনেটেড ব্লাড থেকে হয়ে গেল অক্সিজেনেটেড ব্লাড। এই যে অক্সিজেনেটেড ব্লাড, যেটা এখানে একটা লাংস আছে, এখানে একটা লাংস আছে, সেখান থেকে কি করবে, থ্রু দ্য পালমোনারি ভেইন চলে আসবে লেফট অ্যাট্রিয়ামে। এবার তাহলে দেখো, এই যে পালমোনারি আর্টারি যেটা, একটা যাচ্ছে এটার থ্রুতে এইদিকে, এই দিকের লাংসটাতে, আরেকটা ঠিক এই পিছন দিয়ে যাচ্ছে, এটা আমরা ওই জন্য দেখতে পাচ্ছি না, এর ব্যাক সাইড দিয়ে যাচ্ছে কোথায়, এই দিকের লাংসটাতে, রাইট? সেম ভাবে অক্সিজেনেশন হওয়ার পরে এই দিক দিয়ে ঢুকছে পালমোনারি ভেইন, আবার এই দিক দিয়েও এন্টার করছে পালমোনারি ভেইন, টোটাল 4টে রয়েছে, 1 2 3 4। বোঝা গেল? এক দিক দিয়ে কিন্তু হবে না, দুই দিক দিয়েই হবে। এবার এটার প্যাসেজটা যেহেতু পিছন দিক দিয়ে আমরা পুরোটা দেখতে পাচ্ছি না, তাহলে থ্রু দ্য পালমোনারি ভেইন ইট এন্টার্স দ্য লেফট অ্যাট্রিয়াম। তাহলে ভেইন নর্মালি কি ক্যারি করে, ডিঅক্সিজেনেটেড ব্লাড, কিন্তু এখানে পালমোনারি ভেইন এটা কি ক্যারি করছে, ফ্রম দ্য লাংস ইট ক্যারিজ অক্সিজেনেটেড ব্লাড। তাহলে এই যে দুটো এক্সেপশন ভেরি 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 ইম্পর্টেন্ট, যতগুলো ভেরি অ্যাড করতে চাও করে নাও। এবার এই পালমোনারি ভেইন এটাকে ক্যারি করে কোথায় নিয়ে আসলো, লেফট অ্যাট্রিয়ামে। সেম লেফট অ্যাট্রিয়ামে ওই ব্লাডটা যখন আসছে, ওটা রিল্যাক্সড ফেজে থাকছে, যেই পুরোটা ফুলফিলড হয়ে গেল, কন্ট্রাকশন হবে, একটা প্রেশার ক্রিয়েট হবে। যেই এই প্রেশারটা ক্রিয়েট করবে, এখানে একটা ভালভ রয়েছে which is called বাইকাসপিড ভালভ। তাহলে রাইট অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মধ্যে ছিল ট্রাইকাসপিড, আর লেফট অ্যাট্রিয়াম অ্যান্ড লেফট ভেন্ট্রিকলের মাঝখানে রয়েছে কি, বাইকাসপিড ভালভ। যেই কন্ট্রাকশন হবে, প্রেশারটা জেনারেটেড হবে, বাইকাসপিড ভালভটা ওপেন হয়ে যাবে, সেই ব্লাডটাই চলে আসবে কোথায়, লেফট ভেন্ট্রিকলে। তাহলে লেফট অ্যাট্রিয়াম থেকে ওই অক্সিজেনেটেড ব্লাডটা চলে আসলো কোথায়, লেফট ভেন্ট্রিকলে। বাইকাসপিড ভালভ বন্ধ হয়ে গেল, ও যদি চায়ও উল্টো দিকে আর যেতে পারবে না। এবার ব্লাড কোথায় আছে, লেফট ভেন্ট্রিকলে। নাও এই লেফট ভেন্ট্রিকলে যখন ব্লাডটা চলে আসবে, সেম রিল্যাক্সড ফেজে ছিল, এখনো পুরোপুরি ফুলফিলড হয়ে গেছে, আবারও কন্ট্রাক্ট করবে নিজেকে। যেই কন্ট্রাকশন হবে, এখানে সেকেন্ড সেমিলিউনার ভালভটা প্রেজেন্ট রয়েছে, কোথায়, বিটুইন দিস লেফট ভেন্ট্রিকল অ্যান্ড অ্যাওর্টা।
তাহলে এই লেফট ভেন্ট্রিকল থেকে অক্সিজেনেটেড ব্লাডটা যাবে অ্যাওর্টা, রেড কালার যেটা দেখতে পাচ্ছ সেটা। এই অ্যাওর্টার থ্রুতে আলটিমেটলি কিন্তু পুরো ব্লাডটা আমাদের প্রত্যেকটা বডি পার্টসের মধ্যে পৌঁছে যায়। কিভাবে সেটা বলছি, বাট প্রথমে যাচ্ছে কোথায়? লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টাতে। এবার এই বিটুইন দিস টু স্ট্রাকচারস, মানে লেফট ভেন্ট্রিকল অ্যান্ড অ্যাওর্টা, এদের মাঝখানে থাকছে কি? সেমিলিউনার ভালভ। এটা হচ্ছে সেকেন্ড ওয়ান। এবার এই অ্যাওর্টাতে যখন চলে আসছে, অ্যাওর্টা ডিভাইডেড হচ্ছে, সেখান থেকে আর্টারিজ তৈরি হচ্ছে এবং সেটা প্রত্যেকটা বডি পার্টসের মধ্যে অক্সিজেনেটেড ব্লাডটাকে পৌঁছে দিচ্ছে। এই গেল হচ্ছে আমাদের পুরো ব্লাড সার্কুলেশন। এবার যেটা বলছিলাম যে আমরা এতক্ষণ কি বললাম, ওই যে 100 গ্রাম ব্লাড নিয়েছিলাম, পুরোর পাথওয়েটাকে আমরা বুঝলাম। এবার যদি আমরা বলি যে আমাদের বডিতে কি এরকম একটার পর একটা হচ্ছে, না, এটা পুরো সাইমালটেনিয়াসলি হয়। কিরকম? দুটো অ্যাট্রিয়াম একসাথে কন্ট্রাক্ট করে, আবার দুটো ভেন্ট্রিকল একসাথে কন্ট্রাক্ট করে। যখন ডিঅক্সিজেনেটেড ব্লাড রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে আসছে, কন্ট্রাকশন হচ্ছে অ্যাট্রিয়ামের, ওই সেম টাইমে কিছুটা অ্যামাউন্ট অফ অক্সিজেনেটেড ব্লাড লেফট অ্যাট্রিয়াম থেকে কন্ট্রাকশনের জন্য লেফট ভেন্ট্রিকলে আসবে। তাহলে অ্যাট্রিয়াম দুটো একসাথে কন্ট্রাক্টেড হবে। সেম ভাবে যখন ভেন্ট্রিকল দুটো কন্ট্রাক্টেড হচ্ছে, একসাথে হচ্ছে, ডিঅক্সিজেনেটেড ব্লাড ফর দ্য কন্ট্রাকশন চলে যাচ্ছে পালমোনারি আর্টারিতে, আর লেফট ভেন্ট্রিকলের মধ্যে সেম টাইমে কন্ট্রাকশন হচ্ছে, চলে যাচ্ছে সেই অক্সিজেনেটেড ব্লাডটা অ্যাওর্টাতে। এবং এই প্রসিডিওরটা একটা রিদমিক প্যাটার্নে হতেই থাকছে। এখন আমি তোমাদেরকে বলছি, আমার মধ্যেও এটা হচ্ছে, তোমরা শুনছো, তোমাদের মধ্যেও এটা হচ্ছে। এই প্রসেসটা থ্রু আউট আওয়ার লাইফ স্প্যান হতে থাকে। এটাকেই বলা হচ্ছে রিদমিক প্যাটার্ন। এই গেল হচ্ছে আমাদের পুরো ব্লাড সার্কুলেশন। আশা করি এটা বোঝাতে পেরেছি। তাহলে প্রথমে আসলো কি? ভেনা কাভা, একটা হচ্ছে সুপিরিয়ার, একটা হচ্ছে ইনফেরিয়ার, তার থ্রুতে রাইট অ্যাট্রিয়াম কন্ট্রাক্টেড হচ্ছে, ট্রাইকাসপিড ভালভ ওপেন হয়ে যাচ্ছে, চলে আসছে রাইট ভেন্ট্রিকলে। রাইট ভেন্ট্রিকল আবার কন্ট্রাক্টেড হয়ে যাচ্ছে, সেমিলিউনার ভালভ ওপেন হয়ে যাচ্ছে, চলে গেল সেটা পালমোনারি আর্টারিতে। এই পালমোনারি আর্টারিস দুটো লাংসের এটাকে, এই ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে পৌঁছে দিচ্ছে। লাংসের মধ্যে অক্সিজেনেশন হচ্ছে, অক্সিজেনেটেড ব্লাড তারপর এন্টার করছে পালমোনারি ভেইনসের থ্রুতে লেফট অ্যাট্রিয়ামে। সেম, লেফট অ্যাট্রিয়াম কন্ট্রাক্টেড হবে, বাইকাসপিড ভালভ ওপেন হয়ে যাবে, সেই ব্লাডটাই অক্সিজেনেটেড ব্লাডটা চলে আসবে লেফট ভেন্ট্রিকলে। আবার এই ভেন্ট্রিকলটা কন্ট্রাক্টেড হবে, সেমিলিউনার ভালভ ওপেন হয়ে যাবে, সেই অক্সিজেনেটেড ব্লাডটা চলে যাবে অ্যাওর্টাতে। এবার এই অ্যাওর্টা আর্টারিজের থ্রুতে প্রত্যেকটা বডি পার্টসে অক্সিজেনেটেড ব্লাডটাকে পৌঁছে দেবে। এই গেল হচ্ছে আমাদের পুরো ব্লাড সার্কুলেশন। এবার আমরা যদি আগের জিনিসটা বুঝি, আমরা খুব ইজিলি বুঝে যাব। তাহলে আমাদের ব্লাড ভেসেলসকে যদি আমরা জিজ্ঞেস করি, ব্লাড ভেসেলসের মেইনলি 4 টাইপসের হয়: ভেনা কাভা, পালমোনারি ভেইনস, পালমোনারি আর্টারিস অ্যান্ড অ্যাওর্টা। এটা হচ্ছে ব্লাড ভেসেলস অফ দ্য হার্ট। হার্টের মধ্যে কি কি রয়েছে, বডির কথা কিন্তু বলেনি, বডিরটা আমরা আগে পড়ে নিয়েছি, আর্টারি, ভেইন, ক্যাপিলারি। এটা হচ্ছে হার্টের মধ্যে কিরকম হয়। ভেনা কাভা 2 টাইপসের হতে পারে, সুপেরিয়ার অ্যান্ড ইনফেরিয়ার। সুপেরিয়ার হচ্ছে একটা লার্জ ভেইন উইচ ক্যারিজ ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম দ্য আপার পার্টস অফ দ্য বডি টু দ্য হার্ট, বডির যে ব্রেন, শোল্ডার, এই রিজিয়নগুলো। আর ইনফেরিয়ারটা কি? লোয়ার পার্টস থেকে সেই ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে ক্যারি করে নিয়ে আসছে কোথায়? হার্টে। এই দুটো গেল হচ্ছে ভেনা কাভা, এই যে CAVAE। পালমোনারি ভেইনস এটা কি করছে? অক্সিজেনেটেড ব্লাডটাকে ফ্রম দ্য লাংস টু দ্য লেফট অরিকল বা লেফট অ্যাট্রিয়াম, এই যে অক্সিজেনেটেড ব্লাডটাকে পালমোনারি ভেইন লাংস থেকে লেফট অ্যাট্রিয়াম বা অরিকলে নিয়ে আসছে। আর পালমোনারি আর্টারি কি করছে? রাইট ভেন্ট্রিকল থেকে লাংসের মধ্যে ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে নিয়ে যাচ্ছে। তাহলে ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম রাইট ভেন্ট্রিকল টু বোথ দ্য লাংস। আর অ্যাওটা কি করছে? এই যে লেফট ভেন্ট্রিকল থেকে অরিজিনেট করে বেরোচ্ছে এবং এই পুরো অক্সিজেনেটেড ব্লাডটাকে বডির মধ্যে সার্কুলেট করে দিচ্ছে। তাহলে লেফট ভেন্ট্রিকল ক্যারিজ অক্সিজেনেটেড ব্লাড টু অল পার্টস অফ দ্য বডি থ্রু ইটস ব্রাঞ্চেস। এই গেল হচ্ছে আমাদের ব্লাড ভেসেলস উইদিন দ্য হার্ট। এবার যদি আমরা ব্লাড সার্কুলেশনটা একবার এখানে দেখে নিই কি আছে। দ্য ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি ক্যারিড থ্রু দ্য ভেনা কাভা অ্যান্ড ইজ রিসিভড বাই দ্য রাইট অ্যাট্রিয়াম। এখানে প্রথমে আসলো। At the same time, oxygenated blood returning from the lungs is received by the left auricle বা left atrium. Same time এ oxygenated blood কোথায় আসছে? Left atrium বা auricle এ।
Now the right atrium contracts and pumps the blood into the right atrium. Sorry, এটা right ventricle হবে, sorry. এটা হবে ventricle, ঠিক আছে? Whereas oxygenated blood passes from the left atrium to the ventricle. তাহলে এখান থেকে চলে আসবে এখানে, আবার এখান থেকে চলে আসবে এখানে। দ্য অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ, যেটাকে আমরা এভি ভালভ বলি, এই ট্রাইকাসপিড আর বাইকাসপিড দুটোকেই বলা হয় অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ। কেন? কারণ অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝখানে রয়েছে দুজনেই। এই দুটো কি করছে? শাট with a sound as the ventricles gets filled with the blood, semilunar valves open. তাহলে যেই অ্যাট্রিয়ামটা খালি হয়ে গেল, ভেন্ট্রিকল পুরো ফুলফিলড হয়ে গেছে, এই দরজা দুটো বন্ধ হয়ে গেছে, ভালভ দুটো বন্ধ হয়ে গেছে, এবং এই দুটো ভালভের ইন্ডিভিজুয়াল নাম হচ্ছে ট্রাইকাসপিড, বাইকাসপিড। আর যদি আমরা একসাথে বোঝাতে চাই, অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ বা এভি ভালভ বলতে পারি। যেই এটা ফুলফিলড হয়ে গেছে, মানে দুটো ভেন্ট্রিকল ফুলফিলড হয়ে গেছে, দুটো সেমিলিউনার ভালভ ওপেন হয়ে গেছে, এই একটা এই একটা। Right ventricle begins to contract and pushes the blood to the pulmonary artery, which carries it to the lungs for oxygenation. এই যে রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারি থ্রুতে চলে যাবে কোথায়? লাংসের মধ্যে। এখানে একটা রয়েছে, আবার এখানে একটা রয়েছে। আর লেফট ভেন্ট্রিকল যেটা, সেটা কন্ট্রাক্ট করলে ব্লাডটা চলে যাবে কোথায়? ইনটু দ্য অ্যাওটা উইথ আ গ্রেটার প্রেশার। কেন? কারণ এই অ্যাওটাকে কিন্তু পুরো বডি পার্টসে প্রত্যেকটা জায়গায় ব্লাডকে পৌঁছে দিতে হচ্ছে। তোর মধ্যে প্রেশারটা বেশি থাকে, কারণ ওই যে যদি প্রেশার বেশি না থাকে ব্রেনে যেতে পারবে না, কারণ এটা এগেনস্ট দ্য গ্র্যাভিটি। একদম পায়ের পাতা পর্যন্ত যেতে পারবে না, অনেকটা দূরে যেতে হচ্ছে, তার জন্য অ্যাওটাতে প্রেশারটা একটু বেশি থাকে। The semilunar valves shut with a sound when the blood of the ventricles reaches the arteries. সেম ভাবে যখন এই জায়গাটা খালি হয়ে যায়, ভেন্ট্রিকলটা খালি হয়ে যায়, সেমিলিউনার ভালভটাও পুরো বন্ধ হয়ে যাচ্ছে। The contraction of both the auricles take place at the same time and both the ventricles do the same as well. এবং এই যে সাইমালটেনিয়াস কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন, এটা পার মিনিটে 72 টাইমস হয়, মানে মোর অরলেস 72 টাইমস হচ্ছে নর্মাল, একটু বেশি কম হতে পারে, বাট মেইনলি এটা 72 টাইমস হয় এই পুরো কন্ট্রাকশন রিল্যাক্সেশনের প্রসিডিওরটা। মানে বোঝো কতটা ফাস্ট হচ্ছে। তো এই ছিল হচ্ছে আমাদের ব্লাড সার্কুলেশন। এবার যদি আমরা আমাদের হিউম্যান বডির কথা বলি, ব্লাড সার্কুলেশনকে আমরা বলি ডাবল সার্কুলেশন। কেন? কারণ বলা হয় যে টু টাইপসের সার্কুলেশন সাইমালটেনিয়াসলি হয়ে যাচ্ছে। একটাকে বলা হচ্ছে পালমোনারি সার্কুলেশন, পালমোনারি সার্কুলেশন, আরেকটাকে বলা হয় সিস্টেমিক সার্কুলেশন। তাহলে এই দুটো টাইপসের সার্কুলেশন সাইমালটেনিয়াসলি আমাদের বডিতে হয়, তাই জন্য এটাকে বলা হচ্ছে ডাবল সার্কুলেশন। এবার কোনটাকে আমি বলবো পালমোনারি আর কোনটাকে বলবো সিস্টেমিক? এখানে যে দেখা যাচ্ছে ব্লু কালার অ্যান্ড রেড কালার, এটা কি বোঝাচ্ছে? ব্লু কালারটা বোঝাচ্ছে কোথা দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা যাচ্ছে, আর এই যে রেড কালারটা, এটাকে বলা হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড। যদি আমরা এই জায়গাটায় দেখি, পয়েন্টারটা ইউজ করি বুঝতে সুবিধে হবে, এই দুটো জায়গায় যদি দেখি, এখানে কিন্তু কোথাও মিক্সিং অফ ডিঅক্সিজেনেটেড অ্যান্ড অক্সিজেনেটেড ব্লাড হচ্ছে না, পুরো কিন্তু সেপারেটেড। কিন্তু এই যে জায়গাটা ক্যাপিলারিজের মধ্যে আমরা দেখতে পাই যে কিছুটা এক্সচেঞ্জ হয়। তো এক জায়গায় আমরা দেখতে পাচ্ছি কি ডিঅক্সিজেনেটেড ব্লাড, আরেক জায়গায় দেখতে পাচ্ছি কি অক্সিজেনেটেড ব্লাড। এই দুটোকেই বলা হচ্ছে একটা পালমোনারি সার্কিট, একটা সিস্টেমিক সার্কিট। এবার স্পেসিফিক্যালি যদি বলি পালমোনারি সার্কিট কোনটা, ভেনা কাভার থ্রুতে ব্লাড হার্টে আসছে, হার্টের থ্রুতে লাংস পর্যন্ত পৌঁছাচ্ছে, এটা হচ্ছে পালমোনারি সার্কিট। আর সিস্টেমিক সার্কিট কোনটা, লাংস থেকে হার্টে আসছে,
হার্ট থেকে পুরো বডির প্রত্যেকটা সিস্টেমে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে সিস্টেমিক সার্কিট। তাহলে মনে রাখবো কি করে, আমাদের বডির আলাদা আলাদা কয়েকটা সিস্টেম রয়েছে, প্রত্যেকটা সিস্টেমে যখন পৌঁছাচ্ছে, when it is the oxygenated blood, এটাকে বলা হচ্ছে সিস্টেমিক সার্কিট। আর ওই ডিঅক্সিজেনেটেড ব্লাডগুলো যখন হার্টে যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে কি পালমোনারি সার্কিট, মানে অ্যাকচুয়ালি হার্ট থেকে যখন লাংসে যাচ্ছে, তাই তো। তো এই দুটো টাইপস অফ সিস্টেম বা সার্কুলেশন একসাথে আমাদের বডিতে সাইমালটেনিয়াসলি হয়, তাই জন্য এটাকে বলা হচ্ছে কিন্তু ডাবল সার্কুলেশন, অ্যাজ ইফ ব্লাড ইজ সার্কুলেটিং টুয়াইস উইদিন আওয়ার বডি। তো এই ডেফিনেশনটা আমাদের কিন্তু একটু জেনে রাখতে হয় যে কেন বলা হয় বা কোন কোন টাইপের সার্কুলেশন আমাদের বডিতে হচ্ছে, এই ব্যাপারটা। আচ্ছা, দুটো জিনিস আমরা জানি, একটাকে বলা হয় পালস, আরেকটাকে বলা হয় হার্টবিট, বাট দুটোই আমাদের মনে হয় তো একই জিনিস। পালস কোনটা? এই যে আমাদের রিস্টের এখানে মেইনলি আমরা চেক করি যে পালস কত হচ্ছে। আর হার্টবিট আমরা কিন্তু বলতে পারো রিস্টে যেটা দেখি ওটা কিন্তু পালস, ওটা কিন্তু হার্টবিট না। বাট ডিফারেন্সটা কোনটা? পালস হচ্ছে arteries have elastic muscular walls, যেটা আমরা একটু আগে বললাম, which expand each time when the left ventricle pushes the blood into the aorta। যখনই লেফট ভেন্ট্রিকল থেকে লেফট ভেন্ট্রিকল থেকে পুশ করে জোরে একটা ধাক্কা মেরে অ্যাওর্টাতে ব্লাডটা যাচ্ছে, অ্যাওর্টাতে ব্লাড যাওয়া মানে কি প্রত্যেকটা আর্টারিতে একটা করে ধাক্কা খাওয়া, কারণ অ্যাওর্টার সাথে আর্টারিগুলো কানেক্টেড। আমাদের বডির যে মেজর আর্টারিজ যেগুলো রয়েছে সেই জার্কটা ফিল করে, এই জার্কিংটাই হচ্ছে এক একটা পালস, যেটা মোটামুটি 72 টাইমস হয়। দিস হ্যাপেন্স উইথ আ থ্রবিং এফেক্ট বা জার্কিং এফেক্ট যেটা বললাম, উইচ ক্যান বি ফেল্ট ইন সাম অফ দ্য আর্টারিজ, মেজর যে আর্টারিজগুলো সেগুলো প্লেসড বিলো দ্য স্কিন। এটাকেই আমরা রিস্টের এখানটাতে চেপে দেখি যে কতটা পালস হচ্ছে, মানে টাইমস অফ পালস। তো এটাকে বলা হচ্ছে পালস। আর হার্ট বিট কোনটা? হার্ট বিট হচ্ছে এই যে বললাম এভি ভালভ বা সেমিলিউনার ভালভ, এরা যে শাট ডাউন করছে বা টুপ করে বন্ধ হয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে হার্টবিট, যেটা আমরা দেখি ডক্টরসরা স্টেথোস্কোপের থ্রুতে বুঝতে পারেন। ওনারা কিন্তু পালস বোঝেন না। পালস যখন চেক করেন তখন ওনারা রিস্টের এখানে চেক করেন, আর যখন হার্টবিট চেক করেন তখন ওনারা স্টেথোস্কোপ ইউজ করে সেটাকে চেক করেন। তাহলে দুটো আমাদের সেম মনে হলেও একটু আলাদা। পালস কোনটা? যখন লেফট ভেন্ট্রিকল একটা জোরে ধাক্কা দিয়ে অ্যাওর্টার মধ্যে অক্সিজেনেটেড ব্লাডটাকে পৌঁছাচ্ছে, সেই থ্রবিং এফেক্ট বা জার্কিং এফেক্টটা প্রত্যেকটা আর্টারিজও ফিল করছে। মেজর যে আর্টারিজগুলো রয়েছে সেগুলো ওই থ্রবিং এফেক্টটা ফিল করায় আমাদের, সেটা মেইনলি ধরো রিস্টের এখানে আমরা দেখতে পারি, বা অ্যাঙ্কেলের এই জায়গাটাতেও দেখবে একটা ভেইন আর্টারি রয়েছে, সেখানেও আমরা ফিল করতে পারি, খুব মাইনিউটলি দেখলে বুঝতে পারবে। আর হার্টবিট কোনটা? এই যে এভি ভালভ বা সেমিলিউনার ভালভ, এরা যে হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে, সেটাকে মানে বন্ধ হয়ে যাচ্ছে হঠাৎ করে বলাটা ভুল, যখন ভেন্ট্রিকলটা পুরো ফুলফিলড হয়ে যাচ্ছে তখন এই যে একটা বন্ধ হওয়া, এটাকে বলা হচ্ছে হার্টবিট, যেটাকে আমরা লাভ ডাব বলি। আচ্ছা, এই যে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন প্রডিউস আ সাউন্ড কল্ড হার্টবিট, বোঝা গেল। ফাস্টার হার্টবিট কখন? যখন ধরো কারোর হাইপার টেনশন রয়েছে বা ফিভার হয়েছে, বডির মধ্যে কোনো একটা আনইউজুয়াল জিনিস রয়েছে, তখন হার্টবিট খুব ইনক্রিজড হয়ে যায়। মানে ওই যে বা আমরা ধরো দৌড়ে এসছি তখনও কিন্তু হার্টবিট ইনক্রিজড হয়ে যায়, কারণ তখন ওই ব্লাড সাপ্লাইটা খুব র্যাপিড হতে থাকে। আর ভেরি লো পালস কখন? মে ইন্ডিকেট পুয়ার ফাংশনিং অফ দ্য হার্ট, মানে ওই অ্যাওর্টার যে পুশ করার যে ক্ষমতাটা ওটা কিছুটা কমে যায়, মানে হার্টের কিছু একটা প্রবলেম হয়তো হচ্ছে। আর ব্লাড প্রেশার কোনটাকে বলবো? দ্য প্রেশার এক্সার্টেড বাই দ্য ব্লাড টু দ্য ওয়ালস অফ দ্য আর্টারিস ওয়াইল ফ্লোয়িং থ্রু দেম। আর্টারিজের মধ্যে এই যে একটা প্রেশার দিয়ে অ্যাওর্টা আর্টারিসগুলোকে ব্লাডটা দিচ্ছে, নিশ্চয়ই একটা প্রেশার জেনারেটেড হচ্ছে। তো এই প্রেশারটাকে আমরা বলছি ব্লাড প্রেশার। এটা মেইনলি আমরা কিসের থ্রুতে মাপি? স্ফিগমো ম্যানোমিটার, যেটা দিয়ে আমরা ব্লাড প্রেশারকে মেজার করি। নর্মালি আমরা
120/80 জানি। হাইপার টেনশন কোনটাকে বলবো, যখন সেটা 140/90 ওপরে চলে যাবে। আর হাইপো টেনশন হচ্ছে বলা হয় 120/80 নিচে হলেই, বাট ঠিক আছে মোটামুটি 110 মানে 110/70 পর্যন্ত আমরা ওটাকে নর্মালি বলতে পারি যে ঠিক আছে, একটু লোয়ার দিকে, বাট ঠিক আছে। বাট তার নিচে চলে গেলে ইট ইজ হাইপোটেনশন। এবার কার্ডিয়াক অ্যারেস্ট। কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে আমাদের কিছু মেনলি দুটো ডিজিজ আমরা পড়বো, তার মধ্যে আমরা কার্ডিয়াক অ্যারেস্ট একটা পড়বো, আর একটা হচ্ছে হার্ট অ্যাটাক। দুটো অনেক সময় একই মনে হয়, বাট একটু আলাদা। কিরকম? একটু না, অনেকটাই আলাদা। কিরকম? কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে হার্ট সাডেনলি স্টপস ফাংশনিং। হার্ট ফাংশন করা বন্ধ করে দিচ্ছে। মানে কি? হার্টের ফাংশনটা কি? ব্লাডটাকে পাম্প করা। হার্ট ফাংশন করা বন্ধ করে দিচ্ছে, ব্লাডটাকে পাম্প করা বন্ধ করে দিচ্ছে। তাহলে কি হবে? বডির যে বিভিন্ন সিস্টেম বা ব্লাড সেল যেগুলো রয়েছে, টিস্যু যেগুলো রয়েছে, ওখানে আর ব্লাড পৌঁছাবে না। এটাকেই বলছে কার্ডিয়াক অ্যারেস্ট। মানে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, হার্ট কাজ করা বন্ধ করে দিয়েছে। মেইন কজের মধ্যে আছে কি? মোস্ট কমন কজ হচ্ছে কোনো একটা ডিজিজ হয়েছে করোনারি আর্টারিতে। করোনারি আর্টারি মানে কি? হার্টের মধ্যে যে আর্টারি রয়েছে সেগুলো, সেখানে কোনো একটা ডিজিজ হয়েছে। আদার কজেস এর মধ্যে রয়েছে কি? হয়তো মেজর ব্লাড লস হয়েছে, ল্যাক অফ অক্সিজেন, লো পটাশিয়াম লেভেল, হার্ট ফেলিওর। এইগুলো হচ্ছে আদার কিছু কজেস। বাট মেইন হচ্ছে ধরো করোনারি আর্টারি, যেগুলো হার্টের আর্টারি, তার মধ্যে কিছু না কিছু প্রবলেম হয়েছে। আমরা হয়তো আগে থেকে বুঝতে পারিনি, হঠাৎ করে আর সামাল দিতে পারছে না, বন্ধ করে দিল কাজ করা। সেটা হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট। সিমটমের মধ্যে কি আসবে? একটা আনকনসিয়াসনেস আসবে, একটা মানে একটা অন্ধকার হয়ে যাবে চোখ মুখ, আস্তে আস্তে অজ্ঞান হয়ে যেতে পারে, চেস্ট পেন হতে পারে বা নাও হতে পারে, নজিয়া হবে, আর ডেথ মে অকার ইফ নট ট্রিটেড উইদিন মিনিটস। হার্ট কাজ করা বন্ধ করে দিয়েছে মানে কি? বডির প্রত্যেকটা সিস্টেম আস্তে আস্তে কিন্তু কাজ করা বন্ধ করে দেবে যদি ইমিডিয়েট অ্যাকশন না নেওয়া হয়। ইমিডিয়েট অ্যাকশন কি হতে পারে? তোমার সামনে যদি কেউ এরকম ফিল করে, তুমি কি কি করতে পারো? চেস্ট কম্প্রেশন যেটাকে বলে, সেটা যদি আমাদের প্রত্যেকের ওই টেকনিকটা জানা থাকে না, বাট এটা খুব ভালো এফেক্টিভ হয়। মাউথ টু মাউথ রিসাসিটেশন মানে মাউথ টু মাউথ অক্সিজেনটাকে দেওয়া, সেটা একটা ওয়ে হতে পারে। আর অবভিয়াসলি ডক্টর বা অ্যাম্বুলেন্সকে কল করতে হবে। তো মেন হচ্ছে এই চেস্ট কম্প্রেশন যেটা, সেটা আর মাউথ টু মাউথ রিসাসিটেশন, মেনলি অক্সিজেনটাকে দেওয়া। কারণ তখন যত বেশি অক্সিজেন পাবে, হার্টের একটা চান্স থাকে কাজ করা বা স্টার্ট করে দেওয়া। ঠিক আছে? তো এইগুলো হচ্ছে আমাদের হাতে যেগুলো করার মতন থাকে। বাদ বাকি তারপরে বাকিটা এসে ডক্টররা যেটা করবেন। বাট এটা হচ্ছে কি বললাম? হার্টটা কাজ করা বন্ধ করে দিয়েছে। প্রিভেনশন কি কি হতে পারে? স্মোকিং অ্যাভয়েড করো। আচ্ছা, যারা ডেইলি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করো, খুব ভালো। আর একটা হেলদি বডি ওয়েট আমাদের মেনটেন করতে হবে। ওবেসিটি হয়ে গেলে এই ডিজিজগুলো হওয়ার চান্সও অটোমেটিক্যালি বেড়ে যায়। এবার যদি আসি হার্ট অ্যাটাকের সাথে, এটা ডিফারেন্স কোথায়? হার্ট অ্যাটাক হচ্ছে সাডেন ইন্টারাপশন অফ ব্লাড সাপ্লাই ইন দ্য হার্ট মাসেলস। হার্টের মধ্যে ব্লাড সাপ্লাই কোনোভাবে বন্ধ হয়ে গেছে, সেটাকে বলা হচ্ছে হার্ট অ্যাটাক। তাহলে কার্ডিয়াক অ্যারেস্ট কোনটাকে বলা হলো? হার্ট কাজ করা বন্ধ করে দিয়েছে। কার্ডিয়াক অ্যারেস্ট, দ্য হার্ট ইটসেলফ স্টপস ফাংশনিং। আর হার্ট অ্যাটাক হচ্ছে হার্টের মধ্যে ব্লাড সাপ্লাইটা বন্ধ হয়ে গেছে। হার্টের যে মাসেলগুলো রয়েছে, কার্ডিয়াক মাসেল, তাদের মধ্যে ব্লাড সাপ্লাইটা বন্ধ হয়ে গেছে, সেটাকে বলা হচ্ছে হার্ট অ্যাটাক। ইট কজেস চেস্ট পেন, যেটাকে আমরা অ্যানজাইনা বলি। পার্মানেন্টলি ড্যামেজেস পার্টস অফ দ্য হার্ট। মাসেলগুলোর মধ্যে, কার্ডিয়াক মাসেলে যদি অক্সিজেন না যায়, ওই কার্ডিয়াক মাসেল আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এবং ওটা খুব র্যাপিডলি হয়ে যেতে পারে। It continues to send blood to different parts of the body. The person having heart attack remains conscious and breathing continues. যেটা আমরা কার্ডিয়াক অ্যারেস্টে দেখেছি, যে হঠাৎ করে আনকনসিয়াস হয়ে গেছে। কেন? কারণ হার্টটা ফাট করে কাজ করা বন্ধ করে দিল, অজ্ঞান হয়ে গেল। কিন্তু হার্ট অ্যাটাক যেটা, সেখানে হার্টটা কাজ করতে থাকবে, পাম্প করতে থাকবে ওর যতটা ক্ষমতা। কিন্তু মানে ও কাজ করছে, কিন্তু ওকে কেউ খাবার দাবার দিচ্ছে না। ওর খাবার মানে কি? ওর যে ব্লাড সাপ্লাইটা দরকার সেটাও পাচ্ছে না, কিন্তু ওর নিজের মধ্যে যতটা এনার্জি রয়েছে সেটাকে কাজে লাগিয়েও কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে অ্যানজাইনা হওয়ার চান্সটা বেশি। মানে হার্ট কাজ করছে কিন্তু ওর নিজের সেই এনার্জিটা পাচ্ছে না। তো এখানে একটা চেস্ট পেন হওয়ার
চান্সটা বেশি থাকে। এবার আমরা একদম ডিফারেন্ট একটা টপিকে আসব, যেটা হচ্ছে ব্লাড গ্রুপ। তাহলে এতক্ষণ আমরা কি পড়লাম? হার্ট পড়লাম, তাদের স্ট্রাকচার, তাদের ব্লাড সার্কুলেশন কিভাবে হয়, ব্লাড ভেসেলস কি কি রয়েছে, হার্টের মধ্যে যে ব্লাড ভেসেলগুলো রয়েছে তাদের কি কি কাজ এবং ফাংশন, সরি তোমার নাম এবং ফাংশন সেগুলো। এবার একটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা টপিক যেটা রিলেটেড টু দ্য সার্কুলেটরি সিস্টেম, দ্যাট ইজ কল্ড ব্লাড গ্রুপস। আমরা জানি কি আমাদের মেইনলি 4 টাইপস অফ ব্লাড গ্রুপস আছে, এ বি, এ বি, ও। কিন্তু এই ব্লাড গ্রুপটা হয় কি করে, কিসের বেসিসে আমরা বলি, বা কে প্রথম এটাকে ডিসকভার করেছিলেন? ফার্স্ট এটাকে ডিসকভার করেছিলেন কার্ল ল্যান্ডস্টেইনার ইন দ্য ইয়ার অফ 1900, যেটা মেইনলি ডিপেন্ডস আপন অ্যান্টিজেন, একটা পার্টিকুলার অ্যান্টিজেন। এবার এই অ্যান্টিজেনটা কি খারাপ? না, এই অ্যান্টিজেনটা খারাপ না, কিন্তু এই অ্যান্টিজেনটার প্রেজেন্সের ওপর ডিপেন্ড করছে আমাদের ব্লাড গ্রুপ কিরকম হবে। এবং এই অ্যান্টিজেনটা কোথায় রয়েছে? অন দ্য সারফেস অফ দ্য আরবিসি। অ্যান্টিজেন ব্লাড প্লাজমাতে থাকে না, ব্লাড প্লাজমাতে অ্যান্টিবডি থাকে, আর অ্যান্টিজেনটা থাকছে আরবিসির সারফেসে। এবার এই অ্যান্টিজেনটা কি, বা হাউ মেনি টাইপস অফ অ্যান্টিজেন্স ক্যান বি প্রেজেন্ট? 2 টাইপস, এ বি। এ অ্যান্টিজেন থাকতে পারে বা বি অ্যান্টিজেন থাকতে পারে, বা এ বি দুটো অ্যান্টিজেন একসাথে থাকতে পারে, বা কোনো অ্যান্টিজেনই থাকতে না পারে। এটার উপর ডিপেন্ড করছে আমাদের ব্লাড গ্রুপ কি কি হবে। যদি শুধু এ অ্যান্টিজেন থাকে আমরা বলবো ব্লাড গ্রুপ এ, যদি শুধু বি অ্যান্টিজেন থাকে আমরা বলবো ব্লাড গ্রুপ বি, যদি দুটো অ্যান্টিজেনই একসাথে থাকে বলবো এ বি, আর যদি কোনো অ্যান্টিজেনই না থাকে তাকে আমরা বলবো কি, ও, মানে জিরো, কোনো অ্যান্টিজেন নেই। বাট এখানে একটা জিনিস মেনশন করা নেই, বাট অ্যান্টিবডি আরেকটা জিনিস হয় যেটাকে আমরা আলফা বিটা করে বলতে পারি, সেটাও আমি বলে রাখি। এই অ্যান্টিবডিটা কোথায় থাকছে? প্লাজমার মধ্যে থাকছে, এই অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি। এবার বলো, আলফার সাথে সরি এর সাথে এ অ্যান্টিজেনের সাথে আলফা কানেক্টেড, আর বি অ্যান্টিজেনের সাথে বিটা কানেক্টেড। এ অ্যান্টিজেনের কন্ট্যাক্টে যদি আলফা আসে ব্লাডটা নষ্ট হয়ে যাবে, আর বি অ্যান্টিজেনের কন্ট্যাক্টে যদি বিটা আসে তাহলে ব্লাডটা নষ্ট হয়ে যাবে। তার মানে দুটো একসাথে থাকতে পারে না। যদি এ অ্যান্টিজেন থাকে তাহলে আলফা অ্যান্টিবডি থাকবে না, আর যদি বি অ্যান্টিজেন থাকে বিটা অ্যান্টিবডি থাকবে না। এটা হচ্ছে ক্রাইটেরিয়া। এ অ্যান্টিজেন থাকলে আলফা থাকবে না, বি অ্যান্টিজেন থাকলে বিটা থাকবে না। কে থাকবে? তাহলে এখানে যদি অ্যান্টিজেন এ থাকে এখানে বিটা থাকতেই পারে, এখানে যদি বি অ্যান্টিজেন থাকে এখানে আলফা থাকতেই পারে। কারণ ক্রাইটেরিয়া কি, অ্যান্টিজেন এ থাকলে আলফা থাকবে না, বিটা তো থাকতেই পারে। অ্যান্টিজেন বি থাকলে বিটা থাকবে না, আলফা তো থাকতেই পারে। এ আর বি দুটো অ্যান্টিজেনই যদি একসাথে প্রেজেন্ট থাকে তাহলে এ আছে মানে আলফা থাকছে না, বি আছে মানে বিটাও থাকছে না। তাহলে এখানে কোনো অ্যান্টিবডি প্রেজেন্ট থাকে না। কোথায়? এ বি ব্লাড গ্রুপে। আর ও ব্লাড গ্রুপ মানে কি, এ অ্যান্টিজেন নেই, আচ্ছা তাহলে তো অ্যান্টিবডি আলফা থাকতেই পারে। বি অ্যান্টিজেন আছে তার মানে বিটাও থাকতে পারে। কি বললাম? এ বিতে এ অ্যান্টিজেন রয়েছে তাই জন্য আলফা থাকতে পারছে না, বি অ্যান্টিজেন রয়েছে তার মানে বিটা থাকতে পারছে না। তার মানে আলটিমেটলি আলফা বিটা কোনোটাই নেই, কোনো অ্যান্টিবডি নেই এ বি ব্লাড গ্রুপে। আর ও ব্লাড গ্রুপে এ অ্যান্টিজেন নেই তার মানে আলফা থাকতে পারে, বি অ্যান্টিজেন নেই তার মানে বিটাও থাকতে পারে। মানে আলটিমেটলি ও ব্লাড গ্রুপে আলফা বিটা দুটোই একসাথে প্রেজেন্ট রয়েছে। এইটা তোমাদের বইতে আমি পাইনি, বলে রাখলাম কারণ কারণ এটাও জানতে হবে আমাদের। বোঝা গেল? এই যে, তাহলে এটা ধরো কেউ একজন ব্লাড দিচ্ছে, ব্লাড ডোনেট করছে, আমরা জানি যে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়। এবার ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে ব্লাডটাকে রিসিভ করা হয় ফ্রম দ্য ব্লাড ডোনার, এবার সেটাকে ব্লাড ব্যাংকে কালেক্ট করে রাখা হয়। এবার কারোর যদি কোনো এমার্জেন্সি পারপাস হয়, ধরো কোনো একটা মেজর অপারেশন হয়েছে বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছু একটা প্রবলেম হয়েছে যেখানে অনেকটা ব্লাড লস হয়ে গেছে, বাইরে থেকে তাকে ব্লাড দিতে হবে, তখন আমরা কোথায় যাই? ব্লাড ব্যাংকে যাই। ব্লাড ব্যাংকে আমাকে জিজ্ঞেস করা হয় ব্লাড গ্রুপ কি, আরো কিছু সার্টেন ক্রাইটেরিয়া থাকে, সেগুলোকে ম্যাচ করানোর পরে আমি ব্লাডটাকে নিয়ে আসি। এবার তারপর সেই অ্যাকর্ডিংলি ব্লাডটাকে ডোনেট করা হয়, মানে
ডোনেট করা হয় বলাটা ভুল, ব্লাডটাকে দেওয়া হয় টু দ্য পেশেন্ট। এবার এই ব্লাড ডোনেট যে করা হচ্ছে এবং ব্লাড যে রিসিভ করছে এর মধ্যে কিছু ক্রাইটেরিয়া রয়েছে। কিরকম? ধরো কেউ একজন ব্লাড ডোনেট করেছে যার ব্লাড গ্রুপ এ। এই ব্লাড গ্রুপ এটাকে আমি কার কার মধ্যে দিতে পারি? ব্লাড গ্রুপ এটাকে আমি যে ব্লাড রিসিভ করছে তারও ধরো ব্লাড গ্রুপ এ, তাহলে আমি তাকে দিতে পারবো, কারণ এ এ ম্যাচ করে গেছে। আচ্ছা, ব্লাড গ্রুপ যার বি, তার মধ্যে কি আমি দিতে পারবো? পারবো না। কেন বলো তো? কারণ ব্লাড গ্রুপ যার বি, তার মধ্যে আমি দেখতে পাচ্ছি কি আলফা অ্যান্টিবডি রয়ে গেছে। আমার যদি ব্লাড গ্রুপ বি হয়, আমার বডির যে প্লাজমা, ব্লাডের যে প্লাজমা, তার মধ্যে আলফা অ্যান্টিবডি রয়ে গেছে। আমি যদি বাইরে থেকে এ ব্লাড গ্রুপ আমার বডিতে দেই, তাহলে অ্যান্টিবডিটা তো প্রেজেন্ট রয়েছে আগের থেকেই, ওরা দুজন রিয়াকশন করে ফেলবে না? তখন তো ব্লাডটা নষ্ট হয়ে যাবে। তাহলে আমার যদি ব্লাড গ্রুপ বি হয়, আমি কিন্তু এ ব্লাড গ্রুপের কোনো ব্লাড নিতে পারবো না। সেম ভাবে যদি এ বি হয়, এ বির মধ্যেও তাই, সরি এ বির মধ্যে কি হচ্ছে, তাহলে এ কোনো অ্যান্টিবডি আছে না, তো আলফা আছে না তো বিটা আছে, তাহলে আমি এর মধ্যে এ ব্লাড গ্রুপটা দিতে পারি। কিন্তু ও ব্লাড গ্রুপ যাদের, তাদের মধ্যে কি আলফা প্রেজেন্ট আছে, তার সাথে বিটাও আছে, কিন্তু আমাদের এখন বিটা নিয়ে কথা হচ্ছে না, আলফা আছে। কারণ এ ব্লাড গ্রুপ আলফার সাথে রিয়াকশন করে, তাই জন্য আমি আলফা নিয়ে কথা বলছি। আবার যখন বি ব্লাড গ্রুপের কথা বলবো তখন বিটা নিয়ে কথা বলবো। তাহলে ও যার ব্লাড গ্রুপ, তার মধ্যে আলফা আছে, তাহলে একে আমি এ ব্লাড গ্রুপ দিতে পারবো? দিতে পারবো না, যদি দেই নষ্ট হয়ে যাবে। এবার চলে আসো বি এর ক্ষেত্রে, সেম। তাহলে আমি যদি কারোর একজনের বি, তার নিজের এ ব্লাড গ্রুপ, কিন্তু তাকে দেওয়া হচ্ছে বি ব্লাড গ্রুপ, কি হবে? তার এ ব্লাড গ্রুপ, তার মানে তার মধ্যে কি রয়েছে? বিটা রয়েছে। তাহলে তার যে বডি প্লাজমা, তার মধ্যে বিটা রয়েছে, তাকে আমি বাইরে থেকে বি ব্লাড গ্রুপ দিচ্ছি, রিয়াকশন করবে, নষ্ট হয়ে যাবে, তাহলে আমি তাকে দিতে পারবো না। যে ব্লাড ডোনেট করেছে তার ব্লাড গ্রুপ যদি বি হয়, এ ব্লাড গ্রুপের যে রেসিপিয়েন্ট সে নিতে পারবে না, বাট বি ব্লাড গ্রুপ যার, সে নিতে পারবে। এ বি থাকলেও নিতে পারবে, ও থাকলে নিতে পারবে না। কেন? কারণ ও ব্লাড গ্রুপে বিটা প্রেজেন্ট রয়েছে। এ বি যাদের, এবার ব্যাপারটা দেখো, এ বি ব্লাড ডোনেট করছে আর এখানে হচ্ছে রেসিপিয়েন্ট, তাহলে এ বি, এ বি সে যদি তোমার এ ব্লাড গ্রুপের একজন পেশেন্টকে দেয়, তার মধ্যে বিটা প্রেজেন্ট রয়েছে, তাহলে এই বিটা বি এর সাথে রিয়াকশন করবে? হবে না। আবার ধরো বি ব্লাড গ্রুপ যার, তাকে ব্লাড দিল, তাহলে আলফা প্রেজেন্ট রয়েছে, তাহলে এই এ আলফার সাথে রিয়াকশন করবে, এটাও হবে না। তার মানে এ বি ব্লাড গ্রুপ ডোনেট করলে রেসিপিয়েন্ট যে হবে, তার যদি এ ব্লাড গ্রুপ হয় নিতে পারবে না, বি ব্লাড গ্রুপ হলে নিতে পারবে না, শুধু এ বি হলেই নিতে পারবে। ও এর তো কোনো গল্পই নেই, ও শুধুমাত্র ও এরটাই নিতে পারে, ঠিক আছে? এবার ধরো ও ব্লাড গ্রুপ যার, সে সবাইকেই দিতে পারবে, কারণ অ্যান্টিবডি কোনো ক্ষতি করে না, আর ওর মধ্যে তো কোনো অ্যান্টিজেন নেই, অ্যান্টিবডি কোনো ক্ষতি করে না। তো তাই জন্য দেখা যায় ও ব্লাড গ্রুপ যারা, তারা সবাইকে ব্লাড ডোনেট করতে পারে, কিন্তু নিতে পারে শুধুমাত্র নিজেরটাই। এটার ওপর ডিপেন্ড করে দেখা যাচ্ছে আমরা দুটো টার্ম পাই, একটা হচ্ছে ইউনিভার্সাল রেসিপিয়েন্ট, একটা হচ্ছে ইউনিভার্সাল ডোনার। কিরকম? ও ব্লাড গ্রুপ সবাইকে ডোনেট করতে পারছে, আর বি ব্লাড গ্রুপ, সরি এ বি ব্লাড গ্রুপ সবার থেকে ব্লাড নিতে পারছে। তাহলে ইউনিভার্সাল রেসিপিয়েন্ট আমরা কাকে বলবো? ব্লাড গ্রুপ এ বি, কারণ ও সবার থেকে ব্লাড নিতে পারে, রিসিভ করতে পারে, দ্যাট ইজ ওয়াই ইউনিভার্সাল রেসিপিয়েন্ট। আর ইউনিভার্সাল ডোনার কোনটাকে বলবো? যারা, মানে যেই ব্লাড গ্রুপটা সবাইকে ব্লাড ডোনেট করতে পারে। ফর এক্সাম্পল এখানে ও ব্লাড গ্রুপ ও। আচ্ছা, এবার আমরা কিভাবে আমাদের হার্টটাকে হেলদি রাখবো? আমাদের কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। আচ্ছা, আমাদের রেগুলার বেসিসে যেটা বললাম, ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, অয়েলি ফুড আমরা অ্যাভয়েড করব, ফাস্ট ফুড অ্যাভয়েড করব। সো দিজ আর সাম বেসিক থিংস উইচ উই শুড ফলো টু কিপ আওয়ার হার্ট হেলদি। এটা কিন্তু একদম 40 ইয়ার্সে গিয়ে বুঝলে হবে না।
এটা আমাদের এখন থেকে মেনটেন করতে হবে। এবার আরো যেটা দুটো ফ্লুইড পড়েছিলাম ব্লাড বাদ দিয়ে, তার মধ্যে একটা ছিল টিস্যু ফ্লুইড, আরেকটা ছিল লিম্ফ। টিস্যু ফ্লুইডের আরেকটা নাম হচ্ছে ইন্টারসেলুলার ফ্লুইড। কেন? ওই যে ইন্টারসেলুলার স্পেসের মধ্যে ছিল, ওই জন্য এটাকে বলা হচ্ছে ইন্টারসেলুলার fluid. While flowing through the capillaries of the tissues, some amount of plasma and leukocytes leak out through the walls and baths the cells around. This is called tissue fluid. তাহলে ক্যাপিলারিজ এর থ্রুতে যখন ব্লাডটা যাচ্ছে, খুব মানে সাম অ্যামাউন্ট অফ প্লাজমা লিক আউট করে বেরিয়ে যাচ্ছে। লিক আউট করে কোথায় বেরোচ্ছে? এই যে স্পেসগুলো ভ্যাকেন্ট রয়েছে সেখানে বেরিয়ে যাচ্ছে। এবার এই যে লিক আউট হচ্ছে, কি কি বেরিয়ে যাচ্ছে? প্লাজমা বেরোবে আর লিউকোসাইট বেরোবে, আরবিসি বেরোবে না। এই যে লিকড আউট যে ফ্লুইডটা ফ্রম দ্য ক্যাপিলারিস, সেটাকেই বলা হচ্ছে টিস্যু ফ্লুইড অর ইন্টারসেলুলার ফ্লুইড। Cells absorb oxygen and other important materials from this solid and give out carbon dioxide into this. তাহলে ইন্টারসেলুলার ফ্লুইড ধরো এখানটায় রয়েছে, এই ইন্টারসেলুলার ফ্লুইড এই সেলটাকে অক্সিজেন দিল, আবার এই সেলের মধ্যে যে কার্বন ডাই অক্সাইড রয়েছে সেটাকে আবার ওর মধ্যে ফিরিয়ে দিল। এই এক্সচেঞ্জটা হচ্ছে থ্রু ইন্টারসেলুলার ফ্লুইড। এবার এই ইন্টারসেলুলার ফ্লুইডেরই কিছুটা পার্ট হচ্ছে লিম্ফ অ্যান্ড লিম্ফ্যাটিক মানে লিম্ফ, তার সিস্টেম যেটা সেটাকে বলা হচ্ছে লিম্ফ্যাটিক সিস্টেম। সাম অফ দিস লিকড আউট tissue fluid or intercellular fluid may enter into minute channels which are called lymph vessels. This fluid is termed as lymph. তাহলে এই যে ফ্লুইডটা যেটা লিক আউট করেছে কিছুটা ফেরত চলে যায় এই সিস্টেমে, আবার মানে ক্যাপিলারিজের এই সিস্টেমে আবার ফেরত চলে যায়, কিছুটা অন্য একটা চ্যানেলসের মধ্যে এন্টার করে, নতুন একটা চ্যানেল। এটাকেই বলা হচ্ছে কি লিম্ফ ভেসেলস। আর যেই ফ্লুইডটা সেই চ্যানেলে এন্টার করছে সেটাকে বলা হচ্ছে লিম্ফ। নাও দিস লিম্ফ ফ্লোস থ্রু দ্য লিম্ফ ভেসেলস ডিউ টু দ্য কন্ট্রাকশন অফ দ্য মাসেলস সারাউন্ডিং দ্য লিম্ফ ভেসেলস। সেম ভাবে যেরকম ব্লাড ভেসেলস এর থ্রুতে ব্লাড সার্কিউলেটেড হয়, লিম্ফ ভেসেলস এর থ্রুতে লিম্ফ সার্কিউলেটেড হচ্ছে। সার্কিউলেটেড হয়ে কোথায় যাচ্ছে? লিম্ফ নোডস এ যাচ্ছে। কিছু ছোট ছোট এরকম লোবিউলের মতন স্ট্রাকচার থাকে আমাদের বিভিন্ন যে জয়েন্টস যেগুলো রয়েছে সেইখানে এই লিম্ফ নোডস গুলো পাওয়া যায়। তাহলে এই লিম্ফটা থ্রু দ্য লিম্ফ ভেসেলস চলে যাচ্ছে কোথায়? লিম্ফ নোডসে, ফ্রম ওয়্যার ফ্রেশ লিম্ফ চ্যানেলস অ্যারাইজ। লিম্ফ নোডস থেকে আবার কিছু অন্য লিম্ফ ভেসেলস তৈরি হচ্ছে যেগুলোকে আমরা লিম্ফ চ্যানেলস বলতে পারি। দেন দ্য লিম্ফ ইজ পোর্ড ইনটু দ্য মেজর এন্টেরিয়ার ভেইনস ক্লোজ টু দ্য এন্ট্রি অফ রাইট অরিকল অ্যান্ড ইজ এগেইন ইন সার্কুলেশন। তাহলে আলটিমেটলি কোনোটা কিন্তু আলাদাভাবে কিছু থাকছে না, সব কিছুরই একটা মিক্সিং আপ হচ্ছে, বাট আলাদা আলাদা রিজিয়নে হচ্ছে। যেটা ইন্টারসেলুলার ফ্লুইড যেটা, সেটার কিছুটা পার্ট চলে গেছে লিম্ফ ভেসেলে, লিম্ফ ভেসেল ওটাকে ক্যারি করে নিয়ে গেছে লিম্ফ নোডসে, লিম্ফ নোডস থেকে কিছু ফাইন চ্যানেলস তৈরি হয়েছে যেটাকে আমরা লিম্ফ চ্যানেল বলছি। সেই লিম্ফ চ্যানেলগুলো আবার কি করছে? থ্রু দ্য মেজর এন্টেরিয়ার ভেইনস ওই লিম্ফটাকে রাইট অরিকলসের মধ্যে নিয়ে আসবে এবং আবার ওটা সার্কুলেশনের মধ্যে এন্টার করবে। তো এইভাবে প্রসিডিওরটা কন্টিনিউ হতে থাকে। এবার আমরা যদি লিম্ফ জিনিসটাকে দেখি, মেইনলি দুটো কম্পোনেন্টস দেখতে পাই, একটা হচ্ছে তার মধ্যে সেলুলার কম্পোনেন্ট আর একটা হচ্ছে নন সেলুলার কম্পোনেন্ট। সেলুলার কম্পোনেন্টের মধ্যে শুধু থাকবে লিউকোসাইট, কোনো আরবিসি এসব কিচ্ছু থাকবে না। আর নন সেলুলার পার্টের মধ্যে ওয়াটার কম্পোনেন্ট থাকবে অ্যাবাউট 94%, আর এই ওয়াটার কম্পোনেন্টের মধ্যে মিক্স আপ করা থাকবে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, এনজাইম, হরমোন, এইসব যেগুলো অল টুগেদার 6% মতন থাকে। তাহলে এটা হচ্ছে নন সেলুলার পার্ট, আর সেলুলার পার্টে শুধু থাকবে লিউকোসাইট। নাও ফাংশনস অফ লিম্ফ কি কি কাজ করতে পারে? ইট সাপ্লাইজ নিউট্রিশন অ্যান্ড অক্সিজেন টু দোজ পার্টস অফ দ্য বডি ওয়্যার ব্লাড ক্যান নট রিচ। ফাইন একটা কোনো স্ট্রাকচার যেখানে ব্লাড পৌঁছাতে পারছে না সেখানে এই লিম্ফটা পৌঁছে যায় এবং নিউট্রিশন, অক্সিজেন এগুলোকে সাপ্লাই করে দেয় এবং সেখান থেকে কার্বন ডাই অক্সাইডটাকে বা ওয়েস্ট মেটেরিয়ালটাকে ক্যারি করে নিয়ে আসে। Drains away excess tissue fluid and metabolites and returns tissue fluid to the blood from
টিস্যু ফ্লুইডস। তাহলে এক্সেসিভ কিছু হয়ে গেলে মেটাবোলাইটস বা টিস্যু ফ্লুইড ওটাকে আবার ব্লাড সার্কুলেশনের মধ্যে ফেরত নিয়ে আসে। ফ্যাটস ফ্রম দ্য ইন্টেস্টাইন আর অ্যাবজর্ব টু দ্য লিমফ্যাটিক্স। ইন্টেস্টাইন থেকে কিছুটা ফ্যাট লিমফ্যাটিক্সে যায় এবং সেখান থেকে বডির বিভিন্ন পার্টসে যেখানে যেখানে দরকার চলে গেল। Lymphocytes and monocytes present in the fluid function to protect our body, যেটা আমরা ডাব্লিউবিসির মধ্যে পড়েছিলাম। তার কিছুটা পার্ট, কারণ এখানে লিউকোসাইট রয়েছে, কিছুটা পার্ট লিম্ফের মধ্যেও থাকছে। মেজরলি এরা বডির ইমিউন সিস্টেমটাকে বিল্ড আপ করে। লিম্ফ্যাটিক্স রিমুভ ব্যাকটেরিয়া ফ্রম দ্য টিস্যুস। দ্য লিম্ফ নোডস টেন্ড টু localize the infection and prevent it from spreading through the body. অনেক সময় দেখবে খুব ধরো ঠান্ডা লেগে গেছে, বডির জয়েন্ট গুলোতে ব্যথা হয়, কেন? কারণ কোনো জার্মস বা ব্যাকটেরিয়া যদি বডিতে এন্টার করে, ইট টেন্ডস টু লোকালাইজ টু দ্য জয়েন্ট অফ আওয়ার বডি। সেটা নি জয়েন্ট হতে পারে, সেটা এলবো জয়েন্ট হতে পারে, দেখবে অনেক অনেক সময় ব্যথা করে, যে বলি যে আমরা গা হাত পাটা ব্যথা ব্যথা করছে, কেন? কারণ এই লিম্ফ নোডগুলো বডি জয়েন্টসে প্রেজেন্ট থাকে, তারা কি করছে, ওই ইনফেকশনটাকে ওখানেই লোকালাইজ করে ওখানেই নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে, যে ব্যাকটেরিয়াটাকে আমি ওখানেই নষ্ট করে দিলাম, যাতে এটা ফার্দার বডির অন্যান্য জায়গায় সার্কিউলেটেড হতে না পারে। এটা হচ্ছে প্রাইমারি ফাংশন। যদি এটা কাজ হয়ে গেল তো খুব ভালো কথা, যদি না হয় তখনই বডির অন্যান্য জায়গায় ইনফেকশনটা ছড়িয়ে যেতে পারে। এবার আমরা যদি একটা কম্পারিজন করি ব্লাড আর লিম্ফের মধ্যে, কনস্টিটিউয়েন্টে যদি আসি, এক সেকেন্ড, ওকে, তো কনস্টিটিউয়েন্টে যদি আসি, প্রথমে আসছে কি, ব্লাডের মধ্যে কি কি থাকছে, প্লাজমা থাকছে যার মধ্যে কিছু প্রোটিন থাকে, আর এছাড়া 3 টাইপস অফ ব্লাড সেলস বা কর্পাসেলস থাকে, আরবিসি থাকে, ডাব্লিউবিসি থাকে, প্লেটলেট থাকে। বাট লিম্ফের মধ্যে শুধু থাকছে ব্লাড কর্পাসেলস এর মধ্যে লিম্ফোসাইট, আর প্লাজমা থাকে উইদাউট প্রোটিন অ্যান্ড আরবিসি, মানে শুধু থাকছে ব্লাড প্লাজমা, ওয়াটারি একটা সাবস্টেন্স, তার মধ্যে কিছু সলিড সাবস্টেন্স থাকবে, সরি এটা প্রোটিন থাকবে, ঠিক আছে, উইথ প্রোটিনই হবে, প্রোটিন থাকবে, বাট আরবিসি প্লেটলেটস এগুলো থাকবে না। অ্যাপিয়ারেন্সের মধ্যে ব্লাড তো অবভিয়াসলি আমাদের রেড ইন কালার ডিউ টু দ্য প্রেজেন্স অফ হিমোগ্লোবিন ইন আরবিসি, কিন্তু লিম্ফে যেহেতু এই আরবিসি থাকে না, ইট ইজ স্লাইটলি ইয়েলোইশ ইন কালার। অক্সিজেন ক্যারিয়ার, ব্লাড মেইনলি অক্সিজেন ক্যারি করে, আর লিম্ফ অক্সিজেন অ্যাজ সাচ খুব একটা ক্যারি করতে পারে না, নিউট্রিশনটাকে ক্যারি করে নিয়ে যায়। আর মেইনলি বলতে পারো এটার কাজ হচ্ছে আমাদের বডিকে তোমার ইনফেকশন থেকে একটা ইমিউনিটি প্রোভাইড করা। আর সার্কিউলেশনের মধ্যে ব্লাড সার্কিউলেশন মেইনলি হচ্ছে ক্লোজড সিস্টেমের মধ্যে, বাট লিম্ফ্যাটিকের ক্ষেত্রে ওপেন ঠিক ওরকম ভাবে না বলা গেল, কিছু জায়গা যেমন ইন্টার সেলুলার ফ্লুইড ওটা তো ওপেন সিস্টেমে থাকছে, তো এটার সেই রেসপেক্টে আমরা বলতে পারি যেটা ওপেন সিস্টেমে থাকে, বাট এখানেও কিন্তু লিম্ফ ভেসেলস আর প্রেজেন্ট। সো দিস ওয়াজ অল অ্যাবাউট দিস চ্যাপ্টার সার্কিউলেটরি সিস্টেম, পুরোটাই কভার করা হয়ে গেছে। যদি কিছু আরো জানার থাকে, যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবে, বাট আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। নেক্সট টপিক খুব তাড়াতাড়ি আসছে, টিল দেন থ্যাংক ইউ, সবাই খুব ভালো থেকো।